যাকে ভালোবাসি আর যাকে এক দেখাতেই প্রেমে পড়ে গেছিলাম, তার প্রতি অনুভূতিটা তৈরি হতে আর তাকে ভালোবাসতে বেশি দিন সময় না লাগলেও মেয়েটাকে বোঝাতে পুরো 6টা মাস লেগে গেল। যখন থেকে সে বুঝতে পারলো, তারপর থেকে আরও 6টা মাস সময় নিল আমাকে ভালোবাসি কথাটা বলতেই। মেয়েটা এত লজ্জা পায়, সেটা কেউ না দেখলে বুঝতেই পারবে না। আমি যাকে ভালোবাসি সে পরী, আর পরীকে যখন প্রথমবার দেখি তখন একদম পুতুলের মতো লাগছিল। নামের মতো নিজেও একটা পরী। যাকে প্রথমবার দেখেই মনের ভেতর অজানা শিহরণ হয়ে গিয়েছিল। ভালোবেসে ফেলেছিলাম, থাকতে পারিনি, তাই বারবার ছুটে যেতাম ওর সামনে, ওর বাসার সামনে। অবশ্য ওর বাসাটা আমারই এলাকাতে। মেয়েটা এখানেই থাকতো না, বাইরে কোথা থেকে একটা এসেছিল। অবশ্য ওর আব্বুর ব্যবসায়ের কাজের জন্য এখানে চলে এসেছিল। যখন ওকে দেখি তখন ভাবতে পারিনি যে ও এত বড় লোকের মেয়ে। এমনকি কিছুই না ভেবে সবসময় আমার পুতুলটাকে নিয়ে ভাবতাম। শুধু একদিন বন্ধুরা যখন জিজ্ঞেস করলো কাকে পছন্দ করি কি না, কিংবা এত চিন্তা করি কি, এত ভাবি কী জন্য, একাই হাসি, একা একাই বিড়বিড় করি, আরও কত কত কথা। আমি উত্তর দেওয়ার আগেই মুখ দিয়ে এক চিলতে হাসি বেরিয়ে গিয়েছিল। তখন আমার এক ফ্রেন্ড বলেছিল, তোর কারণটা কি বলতো? গত 2 সপ্তাহ যাবৎ দেখছি এরকম একা একা বিড়বিড় করছিস, তার উপরে আবার একাই কী সব ভেবে হাসিস। কি হয়েছে কি? হয়নি, তবে হবে। বুঝতে পারছি না কিছু, জীবনে প্রথমবার এরকম তো, তাই ভেবে উঠতে পারছি না যে কি হলো হঠাৎ করে। এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলেই সত্যি করে বলতো, কারোর সাথে ঝামেলা পাকিয়েছিস নাকি কোনো মেয়েকে পছন্দ হয়েছে? আমারও তাই মনে হচ্ছে। সত্যি করে বল। তুই যদি না বলিস তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে জানতে পারবো, আর পরে জানতে পারলে আমাদের খুব খারাপ লাগবে। সেটা কিন্তু তুই খুব ভালো করে জানিস। ঈশান মুচকি হেসেছিল সেদিন, তারপর ওদের বলেছিল, কারণ তো একটা আছেই। আর কারণ যেটা সেটা জানতে পারলে তোরা একটু অন্য অদ্ভুতভাবে ভাববে। কিন্তু আমি সেটা নিয়ে ভাবছি না, আমি শুধু ওকে নিয়েই ভাবছি। তোর বাড়া গাকে নিয়ে ভাবছি, আমাদেরও বলো, আমরাও ভাবি। তোদের ভাবি হয়, ওকে নিয়ে তোরা ভাববি কেন? তাহলে বল না, কাকে নিয়ে ভাবছিস? এরকম কথা ঘুরিয়ে পেঁচিয়ে বললে কি টেনশন হয় না বল? টেনশনটাকে বাড়াস না, সত্যি করে বল তো, কোথায় কোন মেয়ের সাথে ঝামেলা পাকিয়েছিস? আমি আবার ঝামেলা পাকাবো কেন? এলাকায় নতুন একটা মেয়ে এসেছে, ওকে প্রথম দেখেই পছন্দ হলো, তাই এত ভাবনা চিন্তা আর কি। সত্যিই দেখতে সুন্দর। আর তোর কি খুব বেশি পছন্দ হয়েছে? পছন্দ না হলে কি এত ভাবি মেয়েটাকে নিয়ে বল? এই পর্যন্ত দেখেছিস কখনো কোনো মেয়ের দিকে নিজে থেকে তাকিয়ে দেখেছি? না, তাও ঠিক, কিন্তু আমাদেরও একটু দেখা, আমরাও না হয় দেখি কেমন আমাদের ভাবে। হ্যাঁ, দেখিস, এলাকারই মেয়ে, কিন্তু বয়সটা খুব বেশি না, তবে দেখতে আগুন সুন্দরী, যাকে বলে একদম ঝাক্কাস। তাহলে ছেড়ে দে ভাই, ও তোর কর্ম নয় ওকে পেটানো। আমার উপরে ছেড়ে দে। দেখ, আমি সপ্তাহখানেকের মধ্যেই কাজ কমপ্লিট করে দিচ্ছি। খবরদার না। এর আগেও কিন্তু যতগুলো মেয়েকে পছন্দ করেছি, তোদের এই বদনজরের কারণে একদম আমার সামনে থেকে দূরে সরে গেছে। আমি চাইছি না তোদের নজর পড়ুক, একদম পটিয়ে তারপর তোদের সামনে আনবো। মাইরি, সত্যি কথা বলছিস? তোকে দেখে মনে হয় না তুই অন্তত আর যাই হোক কোনো মেয়েকে পটাতে পারবি। পারি আর না পারি সেটা আমি বুঝে নেব। যদি না পারি তাহলে আমার কপাল খারাপ, কোনো প্রেম ভালোবাসা নেই। এখন এসব বাদ দিই, আর এখানে কী জন্য ডেকেছি সেটা বল। সবাই মিলে ঘুরতে যাচ্ছিলাম, তোকে রেখে গেলে শেষে বলবি তোকে আমরা নিয়ে যাইনি, তোকে আমরা মনে রাখি না, এই সেই আল বাল ঝোল হ্যান ত্যান, তাই বলতেই ডাকা। ঘুরতে যাবি? কখন প্ল্যান করলি? কখন আবার প্ল্যান করব? তুই কলেজে বসে যখন ওই মহারানীকে নিয়ে ভাবতে ব্যস্ত ছিলি তখনই। এমন করে সবসময় চিন্তা ভাবনা করলে আমাদের কথা শুনবি কখন? ঠিক আছে, কাল কল করিস যখন যাস। এমন করেই কিছুদিন কেটে গেল। তারপর যখন ঈশান মেয়েটার সাথে কথা বলার জন্য ডাকে, মেয়েটা ভয়ে ওর থেকে দূরে সরে যায়, বারবার ইগনোর করে। ঈশানের কেন জানি মনে হতো মেয়েটা ওকে পছন্দ করা তো দূরে থাক, ওর জন্য ওর অন্য কোথাও সম্পর্ক আছে, না হলে এরকম ভয় পাবার কথাই নয় তো। ঈশান প্রতিনিয়ত মেয়েটাকে ফলো করছিল, আর মেয়েটা ততই ওর থেকে দূরে সরে যাচ্ছিল। শেষে একদিন সন্ধ্যার মুখে যখন মেয়েটা প্রাইভেট পড়ে বাসায় ফিরছিল, তখন ঈশান ওর রিকশার সামনে এসে দাঁড়ায়।
এলাকা থেকে কিছুটা দূরে দাঁড়াতেই দেখে মেয়েটা একটা রিক্সা করে আসছে। ঈশান রিক্সাওয়ালা মামাকে দাঁড় করিয়ে বলতে আরম্ভ করে। এই মামা, তুমি যাও, আমার ওনার সাথে একটু কথা আছে। আমি ওনাকে বাসায় পৌঁছে দেব। তুমি যাও, ওনার বাসা আমার এলাকাতেই। রিক্সাওয়ালা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। ঈশান ঈশান ওনার ভাড়া দিয়ে নিলে তখন মেয়েটা বারণ করলো। তখন ঈশান একটু মুচকি হেসে বলল, কোনো ব্যাপার না, এখন চুপচাপ আমার সাথে চলো। আমার যতক্ষণ কথা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমাকে যদি ইগনোর করো তাহলে সেটার ফল কিন্তু তোমার জন্য ভালো হবে না। এই মেয়ে, তোমার তো ভয় কিসের বলো তো? ঈশান রিক্সাওয়ালাকে টাকাটা দিতেই ভদ্রলোক চলে গেলেন। ঈশান মেয়েটার পাশাপাশি এসে দাঁড়ালো। ওর চোখে চোখ রাখলো না, কারণ মেয়েটা লজ্জা পায় আর ভয়ে ওকে কিছু বলতেও পারে না। তাই ঈশান নিজেই বুড়ির পাশাপাশি হাঁটতে হাঁটতে বলতে লাগলো। মেয়েটা কেমন করে যেন তাকালো। ঈশান সাথে সাথে একটু হেসে বলতে লাগলো, এত লজ্জা পাচ্ছ কেন? আমি তো তোমাকে কিছু বলছি না পরি। তোমাকে আমি জাস্ট কিছু কথা জিজ্ঞেস করব। আর সবচেয়ে বড় কথা, আমরা একই এলাকাতে থাকি। তুমি জানো, তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে এতদিন আমার সাথে কথা নিজে থেকে এসে বলতো। তাহলে তুমি কেন এত ভয় পাচ্ছ? না, মানে আমি ছেলেদের সাথে তেমন করে কথা বলি না। এটা কি শুধু আমার ক্ষেত্রেই, নাকি অন্য কেউ থাকলেও তার ক্ষেত্রেও একই কথা বলতে? না, মানে আসলে তোমাকে দেখি সবসময় হাসি খুশি। তবে আমি যখন তোমার সামনে আসি, কথা বলার চেষ্টা করি, দেখি তুমি আমার থেকে দৌড়ে পালাও। এটা কি খুব বেশি ভালো দেখায় পড়ি? একই এলাকায় থাকি, বন্ধুত্ব করতেই পারি আমরা। আমি তো তোমাকে প্রেমের প্রস্তাব দেইনি, তাহলে আগে এত ভয় পাচ্ছ কেন মেয়ে? তার মানে আপনি আমায় পছন্দ করেন না? কেন, আমি কখনো তোমাকে বলেছি আমি তোমাকে পছন্দ করি? না, ঠিক তা না। আসলে আমি ভেবেছিলাম যে আপনি... পছন্দ করি, তাই তো। আর পছন্দ করলে সেটা বলার সময়ই সুযোগ কি তুমি কখনো দিয়েছো? আমাকে দেখলেই কেমন দৌড়ে পালাও, মনে হয় আমি তোমাকে খেয়ে ফেলবো। এমন একটা ভয় তোমার মধ্যে আমাকে নিয়ে। কি এত সমস্যা তোমার আমার সাথে কথা বলতে? আমি বাজে কোনো ছেলে? আমাকে দেখে খারাপ মনে হয়? কখনো দেখেছো কোনো মেয়েকে ডিস্টার্ব করেছি? পরি সামনের দিকে তাকিয়ে আছে আর সেদিকেই হাঁটছে। মেয়েটা ওর পাশাপাশি হাঁটছে আর কথাগুলো বলতেই এবার মেয়েটা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিলে তখন ঈশান বলতে লাগলো, তাহলে সমস্যা কোথায় তোমার? আমার সাথে একটু কথা বলতে এত কিসের লজ্জা তোমার? আমি তো এটাই বুঝতে পারছি না। তুমি কি তোমার আব্বুর সাথে কথা বলো না? সে কি পুরুষ মানুষ নয়? আব্বুর বিষয়টা অন্যরকম। আপনি এরকম করে বলবেন না তো। আব্বু তো আব্বুই। আব্বুকে আব্বুকে আমি ছোটোবেলাতে দেখেছি। আর ছোটোবেলা থেকেই আব্বুকে আমি প্রচণ্ড পরিমাণে সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসি। তার সাথে কি আপনার তুলনা হয়? আপনি একটা অচেনা ছেলে। কিছুদিন হবে এই এলাকাতে এসেছি, তেমন করে তো কিছু চিনিও না। তাহলে কোনো সমস্যা নেই, আমার সাথে ফ্রেন্ডশিপটা অন্তত করতে পারো। কিন্তু তুমি তো আগেই ভেবে রেখেছো এলাকায় কোনো ছেলে আসলেই সে তোমাকে পছন্দ করবে, তোমাকে প্রেমের প্রস্তাব দেবে। কি মনে হয় নিজেকে অনেক বেশি সুন্দরী ম্যাডাম? ঈশান আগ্রহসূচক দৃষ্টিতে তাকাতেই পরি মাথা নেড়ে না সূচক উত্তর দিল। ঈশান ফিক করে হেসে ফেলল। মেয়েটা গাল ফুলিয়ে রেখেছে। ঈশান বলতে লাগলো, এটা সত্যি, তুমি আসলে অনেক সুন্দরী। তবে এইটুকু তোমার চিন্তা ভাবনা করা ঠিক হয়নি। একটা ছেলে তোমার সাথে কথা বলতে চায় তার মানে এই না সে তোমার সাথে প্রেম করতে চায়। তাহলে আমার সাথে আসছেন কেন আপনি? কথা বলার জন্য। কি এমন কথা? আরে একই এলাকায় থাকি, আমি তোমার খোঁজ খবর নিতেই পারি, নাকি তাতেও তোমার সমস্যা হচ্ছে? তাহলে দেখা যাচ্ছে আপনি এলাকার সব মেয়েদেরই খোঁজ খবর নিয়ে বেড়ান, তাই না? ঈশান অবাক চোখে মেয়েটার দিকে তাকালো। আর তাকাবেই না বা কেন? কারণ মেয়েটা এমন একটা কথা বলল যার জন্য ঈশানের মনে হলো মেয়েটা এসব নিয়ে জেলাসি। ঈশান আবারও ফিক করে হেসে ফেলে বলতে লাগলো, তা নয়। আর তুমি খোঁজ খবর নিয়ে দেখতে পারো, তোমার এলাকায় যে বড় আপুটা, মানে তোমার বাসায়, উনি আমাকে খুব ভালো করে চেনেন। ওনাকে জিজ্ঞেস করে দেখো আমি কোনো মেয়ের সাথে কথা বলি কিনা। আমি কেন খোঁজ খবর নিতে যাব? খোঁজ খবর আপনি আমার নিতে এসেছেন, নিয়ে চলে যাবেন। আমার সাথে এত কিসের কথা আপনার? কথা থাকতে পারে না তোমার সাথে? না, থাকতে পারে না। কারণ আপনি তো বললেন আপনি আমাকে পছন্দ করেন না। আমি ভেবেছিলাম আপনি আমায় পছন্দ করেন। সেটা ভেবেই কথা বলছিলে না, আর বারবার পালিয়ে যাচ্ছিলে। আর যদি তাই বলতাম তাহলে কথাও বলতে না। সেই জন্যই বলিনি যে আমি তোমায় পছন্দ করি। কি মনে হয় তোমার? তার মানে পছন্দ করেন আপনি আমায়?
পরি চুপ করে রইল। তখন ঈশান ওর সাথে হাঁটতে হাঁটতে কিছুটা দূরে এসে দাঁড়ালো। পরি এবার মাথা নিচু করেই বলতে লাগলো, সামনে আমার বাসা, আমি যাচ্ছি, আপনি আর আসবেন না আমার পিছু পিছু। আপু জানতে পারলে রাগারাগি করবে, উনি এসব পছন্দ করেন না। আব্বু কি পছন্দ করে না শুনি? কারোর সাথে প্রেম করা নাকি কোনো ছেলের সাথে কথা বলা? দেখুন, আমি প্রেম ভালোবাসা নিয়ে ভাবি না, আর আব্বু এসব পছন্দ করে না, তাই আমি এসব নিয়ে ভাবতেও চাই না। সব মিলিয়ে পড়াশোনা নিয়ে একটু বিজি, সেই জন্যই আমি চাই না কোনো ছেলে আমার জীবনে পড়ে থাকুক। তার মানে তুমি ভেবে নিয়েছো আমি তোমার পেছনে পড়ে থাকবো? আছেন তো, প্রায় 1 মাস যাবত আমাকে ফলো করছেন, সেটা আমি জানি না মনে করেছেন? তার মানে তুমিও চাও আমি তোমাকে ফলো করি, তাই তো? 1 মাস যাবৎ আমি তোমাকে ফলো করছি, সেটা তুমি হিসাব করে রেখেছো? আমি কেন চাইবো অজব তো? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আপনাকে চিনি না, জানি না, তাহলে কেন চাইবো আপনি আমার পিছনে পড়ে থাকেন? সেটা হয়তো তোমার ভালো লাগতো, হতে পারে অন্য ছেলেদের হয়তো। অন্য কত ছেলে আমার পেছনে পড়ে আছে, আমি তাদের চিন্তা ভাবনাও করিনি, তাহলে আপনার চিন্তা কেন করব? তাদের ভালো লাগেনি সেজন্য তুমি চাওনি তারা পেছনে পড়ে থাকুক। আর তোমাদের এটা তো ভালো লাগে, কোনো ছেলে তোমাদের পেছন নিলে, পিছু পড়ে থাকলে, সবসময় আশেপাশে ঘুরঘুর করলে তোমাদের দাম বেড়ে যায়। শোনো, আমি তোমার পেছনে পড়ে থাকবো না, তবে তোমার লাইফে একটু জায়গা চাই। মানে? মানে আই লাভ ইউ। ঈশানের কথাতে পুরীর ভিতর কেমন শীতল একটা বাতাস বয়ে গেল। সাথে সাথে মেয়েটা লজ্জায় একদম দ্বিতীয় পড়ার মতো অবস্থা হলো। ঈশান পুরীর অবস্থা দেখে ফিক করে হেসে বলতে লাগলো, এত লজ্জা পাবার কিছুই নেই, কিছুদিন বাদেই দুজনে কাছাকাছি আসবো, দুজনে আরও চেনা জানা হবে, তখন না হয় লজ্জা পেও। আর না হলে লজ্জাটা অন্য কারো ক্ষেত্রে রাখো, আমার জন্য তোমার এত লজ্জা রাখতে হবে না। সবচেয়ে বড় কথা কি জানো তো, আমি চাই না তুমি আমার সামনে এত লজ্জা পাও। মেয়েটার এক মুহূর্ত দাঁড়ালো না। চলে যেতে গেলে তখনই ঈশান ওর হাতটা ধরে ফেলে। তখন পরি ওর দিকে ফিরতেই ঈশান বলতে লাগলো, শোনো, তোমার নম্বরটা পেলে ভালো হতো পরি, আমি কথা দিচ্ছি আমি তোমায় পড়াশোনার সময় বেশি জ্বালাবো না, ওই মাঝে মাঝে খোঁজ খবর নিব, আর এসব নিয়ে এত চাপ নেই। মেয়েটা নিজের হাত ছাড়িয়ে নিয়ে দৌড়ে পালালো। তারপর 1 সপ্তাহ অবধি ঈশান অনেক চেষ্টা করেও পরীর থেকে নাম্বার নিতে পারেনি। কিন্তু মেয়েটা কেন যে নাম্বারটা দিচ্ছে না সেটা নিজেও জানে না। হয়তো ওকে নিয়ে ভাবতো। ঈশান প্রতিনিয়ত পরীর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু আশ্চর্যের বিষয় 1টা সপ্তাহ পরি ওকে ইগনোর করেনি। তবে যখনই কথা বলতে আসতো ঈশান, তখনই মেয়েটা লজ্জা পেলেও ওর সাথে কথা বলতো মাথা নিচু করে। ঈশান বুঝতে পারতো মেয়েটা ওর সাথে কথা বলতে চায়, আর ও হয়তো এখন অভ্যস্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ঈশান তার জন্য সময় দিয়েছিল, কিন্তু মেয়েটাকে কখনো ভালোবাসার কথা বলেনি। 1 সপ্তাহ বাদে যখন নাম্বারটা নিল, তখন থেকে রাত 11টার পর ওকে ফোন করতো, কারণ পরি বারণ করেছিল আগে ফোন করতে। আর ওই সময়টায় ওর পড়ালেখা শেষ করে বিছানায় শুয়ে থাকতো। সে সময়ই পরীকে কল করলে আস্তে আস্তে পরীর অভ্যেস হয়ে গেল ঈশানের সাথে কথা বলাটা। তারপর একটা সময় নিজের ছটফট করত, কারণ গত 1টা মাস যাবৎ ঈশান ওর সাথে কথা বলে। আর এই 1টা মাসে পরি বুঝতে পেরেছে ঈশানের সাথে কথা না বললে ওর ভালো লাগে না। লোকটা বেশ ভালো, 8-10টা ছেলের মতো নয়, সব সময় নিজের মতো করে সব কিছু সুন্দর করে গুছিয়ে বলে লোকটা। আর ওকে হাসায়, আর এত বেশি হাসায় খুশি রাখতে চেষ্টা করে। ঈশান যদি বুঝতে পারে পরি মন খারাপ করে আছে, তখন মানুষটা ওর জন্য অস্থির হয়ে পড়ে। ঈশান প্রতিনিয়ত পরীকে দেখা করতে বললে পরি লজ্জায় দেখা করতে পারতো না। মাঝে মাঝে লোকটা এমন অসভ্য কথা বলতো যার জন্য অনেক বেশি লজ্জা লাগতো। এসব কথা ভাবলেই আবার পরক্ষণে এই লোকটার উপর রাগ হতো, কথা বলতে ইচ্ছে করতো না। কিন্তু রাতে যদি একদিন পরি রাগ করে ফোন কেটে দিত, বলতো অসভ্য আর নির্লজ্জের মতো সব কথাবার্তা বলেছে। পরের দিন ঈশান কল না করলে পরি নিজেরই কেমন যেন লাগতো, ছটফট করতে থাকতো মেয়েটা ঈশানের সাথে কথা বলার জন্য। 1 মাসের মাথায় সেদিন রাতে যখন পরি ঈশানকে একটু রাগীভাবেই বলে যে ও একটু বেশি ফাজলামি করে আর বেশি দুষ্টু কথা বলে ফেলেছে, তখন ঈশান চুপ করেছিল। পরি রাগারাগি করে কলটা কেটে দেয়।
তারপর নিজে থেকেই ভাবতে আরম্ভ করে লোকটার সাথে এমন করাটা কি ঠিক হলো কিনা। কিন্তু পরদিন অবধি পড়ে অপেক্ষা করে, কারণ নিজে থেকে কলটা কেটে দিয়ে কেমন যেন লাগছিল। পরদিন কলেজ শেষ করে এসে বিকেলে যখন বাসায় ফিরছিল টিউশনি শেষে, তখন পরি খেয়াল করে ঈশান আশেপাশে কোথাও নেই। লোকটাকে এই সময়ে এখান দিয়েই দেখা যায়, কিন্তু সারাটা বিকেল জুড়ে পরি ব্যালকানি আর বাইরে গিয়ে হাঁটাহাঁটি করলো। মেয়েটা বাইরেও অনেকক্ষণ দাঁড়িয়েছিল, এদিকে ওদিকে দেখতে লাগলো। ঈশান চায়ের দোকানে যেখানে বসে প্রতিনিয়ত আড্ডা দেয় সেখানে গিয়েও দূর থেকে উকিঝুঁকি মারল, কিন্তু কই লোকটা তো কোথাও নেই। কেমন যেন একটা লাগছিল পরীর। তারপর বেশ খানিকটা উৎকণ্ঠা আর হতাশা নিয়ে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে বাসায় চলে আসে। না অস্বস্তি আর খারাপ লাগা কাজ করছে আজকে। লোকটাকে কালকে এত কথা না শোনালেও হতো, হয়তো উনি মজা করেই বলেছিল, কিন্তু ওর লজ্জা লাগছিল বলেই হয়তো এতটা রাগ হয়ে যায়। সন্ধ্যা হয়ে আসছে, পরি পড়তে বসে, কিন্তু কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছে না। লোকটার সাথে প্রতিদিন কথা হবে সেটা ভেবেই সন্ধ্যায় সন্ধ্যায় পড়তে বসে যায়। তারপর খাওয়া দাওয়া করে একটু তাড়াতাড়ি রুমে চলে আসে। অপেক্ষায় থাকে কখন লোকটা ফোন করবে, কিন্তু প্রতিনিয়ত কল মেসেজ করলেও কালকে থেকে আর কল করছে না। তার উপর সকালে যে লোকটা মেসেজ করে গুড মর্নিং দেয়, আজকে তার কিছুই করেনি। সব মিলিয়ে মনে হয় লোকটার কাল একটু খারাপ লেগেছে ওরকম করে বলাতে। পরি এরই মাঝে বুঝতে পেরেছে ঈশান ওর থেকে বয়সে অনেক বড়, কারণ দুজনের বয়সে ডিফারেন্ট প্রায় 8 থেকে 9 বছরের। তাই পরি আপনি করেই বলে, আর ঈশান তুমি করে সেই প্রথম থেকেই বলে। তো পরি বারবার ফোনের দিকে তাকাচ্ছিল, আর তারপরও ঈশানের নাম্বার থেকে কোনো কল বা মেসেজ আসে না। আর রাত 12টা বেজে গেলেও পরি ব্যালকানিতে গিয়ে দাঁড়াচ্ছিল, আবার রুমে আসছিল, একবার এদিক তো আবার ওদিকে যাচ্ছিল। তারপরও যখন কল আসলো না, তখন পরি এক প্রকার নিজেই বিরক্ত নিয়ে ভাবতে আরম্ভ করলো। উনি কল দিচ্ছে না তাতে কি, আমি তো দিতে পারি, তাহলে দিচ্ছে না কেন? তাহলে কি উনি ঠিকই বলেছেন আমি কল করলে আমার দাম কমে যাবে? সেজন্যই নাকি আমার অহংকারটা একটু বেশি তাই? পরি নিজে নিজেই ভেবে তাড়াহুড়ো করে এসে বেডে বসলো। তারপর ঈশানের নাম্বারে কল করলো। কয়েকবার বাজতেই লোকটা ফোন রিসিভ করে। ওপাশ থেকে সালাম দিতেই পরি উত্তর দিল। উত্তর দিয়ে চুপ করে রইল পরি। এদিকে ঈশানও চুপ করে আছে দেখে পরি বেশ খানিকটা উৎকণ্ঠা নিয়ে বলতে লাগলো। কথা বলছেন না কেন? কি সমস্যা আপনার? আপনি কল করেছেন না, মেসেজ দিচ্ছেন না, তার উপরে কালকে থেকেই আপনার কোনো খোঁজ খবর নেই, এলাকাতে কোথাও দেখাও যায় না আপনাকে। কি হয়েছে বলেন তো? কোনো সমস্যা হয়েছে কি? পরি একবারে কথাগুলো বলে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ঈশান আরও একটু চুপ করে থেকে বলতে লাগলো। না, তেমন কিছু না। আসলে কালকে তোমাকে ওইভাবে কথাগুলো আমার বলা ঠিক হয়নি। তুমি আমার থেকে বয়সে জুনিয়র, আর আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। তোমার বয়ফ্রেন্ড হলে না হয় বলা যেত। আর মাঝখানে আমি কয়েকবার নিজেই খেয়াল করেছি আমি এসব কথা বলে তুমি লজ্জা পাও। আমাদের মাঝে এমন কোনো সম্পর্ক নেই যেগুলো বলে তুমি খুশি হবে কিংবা লজ্জা পেয়ে আর আমার সাথে কথা বলা বন্ধ করবে না। আমার ভুল ছিল পরি, তার জন্য আই এম সরি। আমি চেষ্টা করেছি, এরপর থেকে আর বলবো না। তার মানে কি বলতে চাইছেন আপনি? না মানে বলতে চাইছিলাম, আমি দেখেছি যে আমি কল করলে তুমি বিরক্ত ফিল করো, কথা বলো না, কেমন যেন সবসময় লজ্জা পাও। সেজন্য ভাবছি যে তোমাকে আর বিরক্ত করব না। তোমাকে কয়েকদিন খুব বেশি বিরক্ত করার জন্য আমি ঈশানের কথাতে পরি চোখে পানি টলমল করে উঠল। মেয়েটা কিছু বলতেও পারছে না। তারপর ঈশান কথাগুলো শেষ করার আগেই পরি গলাটা ধরে আসছিল। ও বেশ খানিকটা ধরে আসা কণ্ঠে বলতে লাগলো। এতগুলো দিন কথা বলছি, আমি তো আপনাকে কখনো বলিনি আপনি আমাকে ডিস্টার্ব করছেন। আপনার কথাতে আমার বিরক্ত লাগে। আমি একবারও বলেছি, আপনি এমন কেন ভাবলেন? না মানে আসলে কালকে বললে যে আমি অসভ্যর মতো সবসময় কথাবার্তা বলি। ছেলেরা একটু অসভ্য বেশি হয়। আর আমি জানি, খেয়াল করেছো, আমি নিজের মুখটাকে আজকাল কন্ট্রোল করতে পারছি না। আর তার উপর তোমার সাথে আমার না কোনো সম্পর্ক আছে। নেই তাতে কি হয়েছে? ফ্রেন্ডশিপ তো হতে পারে। তাছাড়া আপনি এমন করে বলছেন কেন? দেখেন, এই কথা আর বলবেন না। আপনি আমাকে রোজ কল করবেন। আমি জানি না কেন বলছি এই কথা, তারপরে আপনি কল করবেন।
আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগে, সবসময় কথা বলতে ইচ্ছে করে। আপনি জানেন আমি সারাটা দিন শুধু আপনার কথাই ভেবেছি। আপনাকে কি করে বোঝাবো যে আমি রাস্তাঘাটে সব জায়গায় আপনাকে খুঁজেছি, আজ কোথাও পাইনি। জানেন কতটা টেনশন হচ্ছিল, মনে হচ্ছিল মাথাটা টেনশনে ফেটেই যাবে। আর আপনি কিনা চুপ করে আছেন, এখন আবার বলছেন আপনি আমাকে ডিস্টার্ব করা বন্ধ করে দেবেন। আমি চাই আপনি আমাকে এই ডিস্টার্বটুকু করেন। কিন্তু কেন চাও? আমি ভাবি একটা, তুমি ভাবো আরেকটা। এরকম হলে তো হয় না পরি। তুমি না প্রথমে বলতে তুমি চাও না কোনো ছেলে তোমাকে ডিস্টার্ব করুক, আর আজকে বলছো আমি যেন তোমাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করতে থাকি। আজ তোমার কেন মনে হলো আমি যেন ডিস্টার্ব করতে থাকি? এসব বাইরের কেউ দেখলে ভাববে আমি একটা ছেঁচড়া আর একটা লম্পট, সেজন্য তোমাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করি। তাহলে কেন করবো পরি? জানি না, আমি কিছু জানি না। আপনি আমাকে প্রতিনিয়ত কল করবেন, মেসেজ করবেন প্রতিদিনের মতো। আর যদি না করেন, আমি জানি না কি করব। আমার ভালো লাগছে না কিছু। আপনি কেন বুঝতে পারছেন না? আপনার সাথে কথা বলাটা আমার অভ্যেসে দাঁড়িয়েছে। আপনার সাথে আমার কথা বলতেই হবে। তাই আমি জানি না আপনি কি করবেন। যেখানেই থাকেন আমাকে কল করবেন, রোজ একবার করে হলো। ওগুলোর লক্ষণ তো অন্যরকম পরি। তাহলে কি আমি যেটা ভাবছি সেটাই? কি ভাবছেন? পরি, এটা ভালোবাসার লক্ষণ, প্রেমে পড়ার লক্ষণ। আপনার যত সব বাজে বাজে কথা, এগুলো বাদ দিন তো। পরি, সত্যি করে বলো, আমি যেমন তোমাকে ফিল করি, ভালোবাসি, তুমিও কি তাই করো? আপনি না যাতা কী সব বলেন। আমাকে এসব লজ্জায় ফেলার চিন্তা ভাবনায় থাকেন, তাই না? আমি সিরিয়াস পড়ি, সত্যি করে বলো, সত্যি করে একবার বলো, ভালোবাসো কিনা? আচ্ছা, কথা দিয়েছি আমি তোমাকে আর লজ্জায় ফেলবো না কখনো। তুমি না চাইলে তোমার হাতটা পর্যন্ত ছুঁয়ে দেখবো না। কিন্তু আমাকে একটাবার বলো, আমি যা অপেক্ষা করতে পারছি না পড়ি, প্লিজ। পরি লজ্জায় কলটা কেটে দিল। ঈশান বুঝতে পারলো এটা পজিটিভ লক্ষণ, তাই বেশ কিছুক্ষণ চুপ করে থেকে একদম জ্বরের গতিতেই রুমে আসলো। তারপর মেয়েটাকে কল করলো। কয়েকবার বাজতেই মেয়েটা রিসিভ করলো। ওপাশ থেকে কেমন যেন জোরে জোরে নিঃশ্বাসের শব্দটাই আসছে। ঈশান এবার আলতো করে হেসে বলল, আই লাভ ইউ পড়ি, আই রিয়েলি লাভ ইউ। পরি দম বন্ধ হয়ে আসার উপক্রম। ছেলেটাকে বলতেও পারছে না যে এমন করে বললে ও লজ্জায় শেষ হয়ে যেতে ইচ্ছে করবে, মরে যেতে ইচ্ছে করবে। তার উপর আজকে যখন যতবার করে ছেলেটা এই কথাগুলো বলছে, ততবারই ওর কানগুলো যেন গরম হয়ে আসছে। পরি লজ্জায় গালগুলো লাল হয়ে আছে। এই মুহূর্তে সামনে থাকলে বোধহয় মরেই যেত, কিন্তু কিছু বলতেও পারছে না। কিছুক্ষণ চুপ করে থেকে ঘন ঘন নিঃশ্বাস নিল। তারপর ঈশান বলতে লাগলো, ওকে ওকে, রিল্যাক্স পড়ি, এত ভয় পেতে হবে না জানটা। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে এসব কথা বলে আর লজ্জায় ফেলবো না। তবে একটা কথা, আমি সত্যিই তোমায় খুব ভালোবাসি। আমাকে আর যাই হোক, অন্য আর 10টা ছেলের মতো ভেবে আমাকে তোমার পেছনে শুধু শুধু ঘুরিও না পড়ি। দিন শেষে আমিও তোমাকে চাই। এটা অস্বাভাবিকভাবে নয়, ভালোবেসে পেতে চাই, আর সেটা পবিত্রভাবে। আমি চাই না অপবিত্রভাবে তোমার হাতটাও ধরতে। কিন্তু তার জন্য তোমাকে যে আমি ভালোবাসতে হবে পড়ি, তাতেই আমি তোমার বাসায় আব্বু আম্মুকে নিয়ে যেতে পারবো। মেয়েটা কোনো কথা বলল না। অনেক চেষ্টার পরেও সেদিন পরি ঈশানকে আর হ্যাঁ বলে উত্তর দিল। শেষে ঈশান রাত 2টোর দিকে কল কাটতেই পরি শেষে ঘুমোতে পারল। পরদিন যখন ওর সাথে দেখা হলো, মেয়েটা লজ্জায় কেমন চুপ করেছিল। ঈশান পরির সাথে কথা বলতে বলতে এলাকায় আসলো। তারপর মেয়েটাকে বাসার সামনে পৌঁছে দিয়ে ঈশান চলে গেল। এমন করেই চলতে লাগলো দুজনের দিন। আর মাঝে বারবার ঈশানকে পরীকে জিজ্ঞেস করতো ওকে ভালোবাসে কিনা, কিন্তু মেয়েটা কেন জানি বলতো না। অন্যদিকে ঈশান ওর মুখ থেকে শোনার জন্য অপেক্ষা করছে। ঈশান জানে পরি ওকে এখন ঠিক কতটুকু ফিল করে, আর ওকে যে এখন ভালোবাসে সেটা ঈশানের অজানাই কিছু নয়। তবে ঈশান চায় মেয়েটাকে সময় দিতে, যাতে লজ্জার শঙ্কাটা কাটে। এমন করেই সময় দিতে দিতে ঈশান পুরো 5টা মাস ওকে সময় দিয়েছে। শেষ 5ম মাসের মাথায় ঈশানের মনে হতে লাগলো এর পিছনে খামোখায় সময় নষ্ট করা। মেয়েটা ওকে যদি ভালোবাসতো তাহলে বলেই দিত। আগাগোড়ায় এই মেয়ের লজ্জা পাওয়ার স্বভাব, তাই এই হালটা ছেড়েই দিয়েছিল। প্রতিদিন ঈশান ওকে ইগনোর করতে লাগলো, আর এটাই চাইতো যদি পরি ভালোবেসে থাকে তাহলে যেন মেয়েটা নিজে থেকেই কথাগুলো বলে। কিন্তু না, মেয়েটা নিজের মতো করে লজ্জা পেয়ে যাচ্ছে।
তাই ঈশান ওকে কল করা মেসেজ করা বন্ধ করে দিল। সব সময় ব্যস্ততা দেখাতো। পঞ্চম মাসের পুরো একটা সপ্তাহে এমন করে চলল। শেষে পরি বুঝতে পারলো যে ঈশান ওকে কেন ইগনোর করছে। হয়তো এখন আর ওকে ভালো লাগে না। এসব কথা ভাবছিল পরি, আর চোখ দিয়ে পানি পড়ছিল। সেদিন যখন ঈশানকে পরি কল করলো, ওই ব্যস্ততা দেখিয়ে কল কেটে দেয়। পুরো একটা সপ্তাহই এমন করে কাটে। রাতে পরি অনেকবার কল করলেও ঈশান কল রিসিভ করে না। পরদিন সকালে মেসেজ না দেখেই পরির অনেকটাই খারাপ লাগলো। পরি কলেজে যাওয়ার বন্ধ করে দিয়েছে, ইদানিং মন খারাপ করে থাকে। শেষ ওর বান্ধবীর সাথে এই বিষয়টা শেয়ার করলে তখন পরিকে বলে দেয় কী করতে হবে। পরি সেদিন বাসায় আসে, ঈশানের কলের অপেক্ষায় থাকে, কিন্তু না, বজ্জাতটা ওকে কল বা মেসেজ কিছুই করলো না। শেষে রাতে পরি 11টার দিকে ঈশানকে কল করলে ছেলেটা চুপ করে রইল। তখন পরি বলতে লাগলো, এখন আপনার কোনো ব্যস্ততা নেই? এখন ইগনোর করবেন না আমায়? না, এখন কোনো ব্যস্ততা নেই। কিছু বলবে তুমি? এখন আর আমায় ভালো লাগে না, তাই না? না, ঠিক তেমন না। তাছাড়া আমি বুঝে গেছি অনেক কিছুই। সব কিছু সবসময় করতে নেই, আর সব কিছু নিয়ে সবসময় জেদ করতে হয় না পরি। মানে? মানে এটাই যে তুমি অন্তত আর যাই হোক ফ্রেন্ড হিসেবে পছন্দ করলেও আমায় ভালোবাসতে পারবে না। যদি তাই হতো অনেক আগেই সেটা করতে। আর আমি তোমাকে ভালোবেসে কথা বলেছিলাম পরি, আর এখনও বাসি। কিন্তু তুমি অন্তত আর যাই হোক আমার মতো ছেলেকে ভালোবাসতে পারবে না। আমি সেটা বুঝে গেছি। জোর করে তো ভালোবাসা আদায় করা যায় না, আর আমি চাই না তেমন কিছু করতে। তবে যেদিন তুমি অন্য কাউকে ভালোবাসবে, সে যখন তোমাকে এমন করে সব কিছু বোঝার পর দূরে সরিয়ে দিবে, তখন তোমার মনে হবে আমার আজকের এই বলা কথাগুলো। ভালো থাকবে পরি। আমি চাই না তোমার সাথে এত কথা বলে নিজেকে আরও দুর্বল করে তুলতে। তুমি এই 5.5 মাসেও বুঝতে পারোনি যে আমি ঠিক তোমায় কতটুকু ভালোবাসি। আসলে আমি ব্যর্থ হয়েছি, তোমাকে বোঝাতে পারিনি। আসলে কখনো কাউকে ভালোবাসিনি, তাই কিভাবে বলতে হয়, কিভাবে বোঝাতে হয় সেটাও আমার ধারণার বাইরে। একদম মিথ্যে বলবেন না। সত্যি করে বলুন যে অন্য কেউ আপনার লাইফে এসেছে, তাকে ভালোবাসেন আপনি, তাই না? এখন আর আমাকে ভালো লাগে না, অন্য ছেলেদের মতো আপনিও শেষ পর্যন্ত। পরি কথাটা বলে বাচ্চাদের মতো ফুপিয়ে কেঁদে উঠল, দু হাতে মুখ ঢেকে। কিছুক্ষণ যাবৎ মেয়েটা ফোপাতে লাগলো। ঈশান শুধু কান্নার শব্দটাই পেল। পরি কেন জানি ঈশানকে বলতে পারলো না যে ওকে ভালোবাসে কিনা। কিন্তু আজকে ছেলেটার এরকম ইগনোর ওর খুব বেশি কষ্ট হচ্ছে। ঈশান একটু চুপ করে থেকে একটা সময় বলতে লাগলো, পরি, আবেগ দিয়ে জীবন চলে না। তুমি আমায় ভালোবাসো না, তারপরে এসব কথা কেন বলছো? আমাকে এসব জেদ করে লাভ নেই। তার চেয়ে আমাদের মাঝে দূরত্ব থাকাটাই ভালো। দেখা হবে মাঝে মধ্যে, কথা হবে, সেটাই ভালো। তুমি তোমার লেভেলের কাউকে খুঁজে নেবে, আর আমার কি যোগ্যতা আছে তোমার মতো এত সুন্দরী মেয়েকে ভালোবাসার? তার মানে আপনি আপনি চেয়েছিলেন এতদিন ধরে আমার পেছনে ঘুরতে? যদি আমি রাজি হতাম তাহলে উল্টোপাল্টা কিছু করে। আমার ভালোবাসাটা পবিত্র পরি, সেটা তুমি বুঝতে পারোনি। আর ওটা আমার ব্যর্থতা যে আমি তোমাকে বোঝাতে পারিনি। তাহলে এখন দূরত্বের কথা কেন বলছেন? এতদিন ধরে কথা বলে আমাকে দুর্বল করে দিয়ে এখন আবার। এটা তোমার আবেগ পরি। আমার কথা শুনতে তোমার ভালো লাগে, সেই জন্য তুমি দুর্বল। তাছাড়া অন্য কিছু নয়। আমি জানি এটা তোমার ভালোবাসা নয় পরি। ভুল জানেন, কেন বলতে পারলেন না আপনি? আমি বলতে পারি না তার মানে কি এই যে আমি আপনাকে? তুমি কি পরি? না, পারবো না, লজ্জা লাগে আমার। তাহলে লজ্জা নিয়েই থাকো। একদম কল কাটবেন না। কল কাটতে কিন্তু আমি সারা রাত কাঁদবো, কান্নাকাটি করবো, ঘুমাবো না। তুমি কান্নাকাটি করলে তাতে আমার কি? কেন? আপনি না আমায় ভালোবাসেন, আমি কষ্ট পেলে আপনার খারাপ লাগবে না বুঝি? খুব ইমোশনালি ব্ল্যাকমেল করে শিখে গেছো, তাই না? এতই যদি আবেগ ইমোশন বুঝে গেছো, তাহলে আমাকে অন্তত একটাবার এইটুকু বলতে পারো যে তুমি আমায় ভালোবাসো। কেন বলো না সোনা পাখি? ঈশানের মুখে এমন আদুরে ডাক শুনে পরি মুহূর্তের মধ্যে চোখ জোড়া বন্ধ করে নিল। তারপর বুকের উপর হাত রাখতেই বুঝতে পারল বুকের ওঠানামা দ্রুত গতিতে হচ্ছে। লোকটা এত আদুরে কণ্ঠে ডাকলে যে ও লজ্জায় মরে যেতে ইচ্ছে করে। পরির গালগুলো গরম হয়ে আসছিল। পরি কিছুক্ষণ চুপ করে থেকে ঈশানের সাথে কথা বলা শেষ করলো।
পরদিন নিজে থেকে কল করতে ঈশান অবাক হলো। এক সপ্তাহের মাথায় সেদিন পরি কলেজে এসব বিষয় নিয়ে ভাবছিল। তখন ওর সব বান্ধবীগুলোই বিষয়টা জিজ্ঞেস করলে তখন পরি ওর সম্পর্কের বিষয়টা আর ঈশান যে ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে সেটা বলে দেয়। সব শোনার পরই বান্ধবী সোনিয়া বলে, যদি ভালোবেসে থাকিস তাহলে যেটা শুনতে চাই সেটা বলে দে। আর এত ঘোরানোর কি আছে? ছেলেটা সত্যিই তোকে ভালোবাসে। 6টা মাস যাবৎ তোর মুখে শুধু একটাবার কথাগুলো শোনার জন্য অপেক্ষা করে আছে। তাহলে তোর বলতে সমস্যা কোথায়? না মানে কিভাবে বলবো বুঝতে পারছি না। কিভাবে বলবি মানে? মুখ দিয়ে বলবি। এত লজ্জা পেলে হয় না বান্ধবী? ভালোবাসলে তাকে বলতে হয়। তাছাড়া ছেলেটা তোর জন্য কতটা পাগল ঠিক একটাবার ভেবে দেখ। অন্য 8-10টা ছেলের মতো তোকে ছেড়ে যায়নি। তুই বারণ করার পরই তোর থেকে দূরে যায়নি। ও তোর পিছনে সারাক্ষণ পড়েছিল। আর তুই যেভাবে বললি ছেলেটার সাথে তোর কথা বলতে ভালো লাগে, তাহলে এখন কেন বলবি না? বান্ধবীরা অনেক বলেছিল, পরিও সেটাই ভাবলো। তো 6 মাসের মাথায় সেদিন পরি বাসায় যাবে, তবে রিক্সা পাচ্ছিল না। তখন কি ভেবে ঈশানকে কল করে বলতে লাগলো, শোনেন, কোথায় আছেন আপনি? কেন জানটার কি হয়েছে? খুব বেশি দেখতে ইচ্ছে করছে কি আমায়? তা তো করছেই, আপনাকে এক্ষুনি আমার সামনে চাই। আমি আমি কলেজের সামনে দাঁড়িয়ে আছি, 10 মিনিটে আসবেন এখানে? কেন বেবি, কেউ কি কিছু বলেছে তোমায়? সোনা পাখি, তাহলে বলো আমায়। না এরকম কিছু না, আপনাকে দেখতে ইচ্ছে করছে। অনেকদিন দেখা হয় না, তাই ভাবলাম আজকে আপনার সাথে একটু বাসার দিকে যাই। হঠাৎ এরকম কথা কেন বলছো? তার মানে কি ম্যাডাম কি আমাকে মিস করতে আরম্ভ করেছে? আমি ওসব জানি না, আপনি আসবেন কিনা বলেন। ঈশান কলটা কেটে দিল। পরি তাতেই বুঝতে পারলো পাগলটা আসছে। মিনিট 15-এর মধ্যে ঈশান এসে পরির সামনে দাঁড়াতেই পরি রাগ করলো না, জানতো বললেই ছেলেটা আসবে। পরি এসে সামনে দাঁড়ালো, তারপর বাইকে উঠে পিছন থেকে এক হাতে জড়িয়ে ধরতেই ঈশান খানিক অবাক হলো। আর হবে নাই বা কেন? এর আগে তো মেয়েটা এরকম পাগলামি করেনি। তার উপরে এমন করে কখনো ওকে পিছন থেকে জড়িয়ে ধরেনি। ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। একটা সময় পরি ওকে দু হাতে জড়িয়ে ধরলো, পিঠের সাথে মাথা ঠেকাতেই ঈশান অবাক হলো। ঈশান বাইকটা স্লো করতেই পরি তখন বলতে লাগলো, আপনি আমায় এত ভালোবাসেন যে 6 মাস আমার মুখ থেকে শুধু ভালোবাসিতে কথাটা শোনার জন্য অপেক্ষা করে আছেন, তাই না? কেন, তোমার কি এখনো কোনো সন্দেহ আছে পরি? শোনো না, বলছিলাম কি যে আমি না আজকে বলতে চাই। বলতে চাও মানে কি বলতে চাও? বলতে চাই আমি আপনাকে সত্যিই ভালোবাসি। আমি জানি না কিভাবে ভালোবেসেছি, তবে আপনাকে নিয়ে আমার ভেতরে কিছু একটা চলছে। আপনাকে না দেখলেই, রোজ কথা না বললে আমার ভালো লাগে না, অস্বস্তি লাগে, মনে হয় দম বন্ধ হয়ে আসবে। এই মিস করা, আপনার আগলে রাখা, সবসময় আশেপাশে ঘুরঘুর করা, আমার খেয়াল রাখা, এগুলো যদি ভালোবাসার অনুভূতি হয় তাহলে সত্যি সত্যি ভালোবাসি আপনাকে। ব্যাপার কি ম্যাডাম, আজকে নিজে মুখ ফুটে বলছেন যে, তাহলে কি সত্যি সত্যি ম্যাডাম আমাকে ভালোবাসে? খুব খুব ভালোবাসি। জানি না আজকে কিভাবে বললাম, তবে এইটুকু জানি আপনি আমার মুখে শোনার জন্য এরকম করে অপেক্ষা করছেন, তাই না বলেন? ঈশান পরীকে নিয়ে বেশ খানিকটা নির্জন জায়গায় আসলো। তারপর গাড়ি থেকে নামতে বললে মেয়েটা অবাক হলো। ঈশান নামতে বললেই মেয়েটা নেমে দাঁড়ালো। ঈশানও ঝড়ের গতিতে নেমেই পরীকে জাপটে বুকের সাথে জড়িয়ে ধরল। ঈশান দু হাতে পরীর মাথাটা শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরল, যার জন্য মেয়েটা একদম ওর শরীরের সাথে লেপ্টে গেল। ঈশান কতগুলো চুমু পরীর মাথায় চুলের ভাঁজে খেয়েছে তার ঠিক নেই। তারপর একটা সময় ওকে একটু সরিয়ে মুখের দিকে 2 হাত রেখে কপালে চুমু দিয়ে বলল, জানো না জান পাখি, আমি আজকে আমি আজকে কত খুশি। আমি জীবনের সবচেয়ে বেশি খুশি। তোমাকে নিজের করে পাবো কি না আমি জানি না, তুমি আমায় কতদিন ভালোবাসবে তাও জানি না, তবে তোমার মুখ থেকে যখন একবার ভালোবাসার কথা শুনেছি, আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। আমিও না আপনাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না, বিশ্বাস করেন। আমার কিচ্ছু ভালো লাগে না, জানেন। সবসময় মনে হয় আপনার কাছেই থাকি, আপনার সাথেই কথা বলি। হবে জানটা, সবই হবে। আগে তুমি এক্সামটা শেষ করো, তারপর আমি বাসায় বিয়ের কথা বলবো।
পরি হ্যাঁ সূচক উত্তর। ঈশান আবারও মেয়েটাকে বুকের সাথে জড়িয়ে ধরল। পরি প্রথমে চুপ করে থাকলেও একটু সময় দুহাতে নিজেও জড়িয়ে ধরে ঈশানকে। মাঝে কেটে গেল আরও 6টা মাস। এই 6টা মাসেই দুজনের সম্পর্কের উন্নতি হয়েছে। দুজনের মাঝে প্রেম ভালোবাসার সাথে বিশ্বাস তৈরি হয়েছে। মাঝে একটু রাগারাগি, দুষ্টু মিষ্টি খুনসুটি থাকলেও দুজনের মাঝে দূরত্বের সৃষ্টি হয়নি। ঈশান মাঝে মাঝেই পরীকে ট্রাই করার জন্য নিজে থেকেই কল করে না। আর 11টা 5 মিনিট বাজলেই মেয়েটা কল করে, কারণ ঠিক 11টায় ঈশানকে কল করে। 5 মিনিটের মধ্যেই যদি কল না করে তাহলে মেয়েটা নিজেই অস্থির হয়ে যায় ওর সাথে কথা বলার জন্য। ঈশান খাওয়া দাওয়া করে রুমে এসে মেয়েটাকে কল দেয়। সারা রাত ভোর ধরেই দুজনে কথা চলে। প্রতিদিনের মতো আজও পরি ঈশানকে কল করলো। ঈশান ভিডিও কল রিসিভ করতেই দেখলো মেয়েটা মাথায় ওড়না দিয়ে আধা শোয়া হয়ে বসে আছে। ছেলেটা একটু মুচকি হেসে বলতে লাগলো, কি হয়েছে আমার পাখিটার? এরকম মুখ কালো করে রেখেছে কেন? দেখতে কিন্তু সুন্দর লাগছে না, তবে এই গোমরা মুখটা না ভালো লাগছে না জানটা। আপনার জানটা সবসময় সুন্দর দেখতে, কিন্তু আমার না মনে হয় না আমি আর আগের মতো সুন্দর আছি। কেন সোনা পাখি, এরকম কেন মনে হয়? আপনি আমায় আগের মতো আর ভালোবাসেন না। কেন এমনটা মনে হলো আমার বেবিটার? তাহলে এখন আর রাতে কল করেন না কেন? রোজই তো আমি কল করি। আমার কেন খোঁজ করতে হবে? হ্যাঁ, আপনার কি একটু আমার সাথে কথা বলতে মন চায় না? আমার কথা মনে পড়ে না? পরে তো বেবি, আসলে আমি দেখতে চাই যে তুমি আমাকে মনে রাখো কিনা। কিন্তু আমি জানি আমার জানটা আমার জন্য সবসময় অপেক্ষা করে। যাই হোক, তুমি কল করা আর আমি কল করা একই কথা। এসব বাদ দিয়ে বলো, আমার জানটা রাতে খেয়েছে? হ্যাঁ, খেয়েছি। শোনেন না, আমার না বিয়ের পর রাতে বেলকনিতে আর না হলে ছাদে বসে দুজনে একসাথে পাশাপাশি বসে জ্যোৎস্না বিলাস করবো, কেমন? সেটা তো অবশ্যই। আমি থেকে থেকে আমার বউটাকে আদর করে দিব, কিন্তু একটু একটু দুষ্টমি করব। তখন তুমি চাইলেও বাধা দিতে পারবে না। আপনি তো খালি দুষ্টুমি করার ধান্দা, সবসময় এইসব বলে আমাকে লজ্জায় ফেলা, তাই না? হ্যাঁ, তা তো ফেলবই। 2 দিন পরের ঘটনা। সেদিন ঈশান কলেজ থেকে ফিরছিল, ঠিক তখনই পরির নাম্বার থেকে কল আসে। রিসিভ করতেই ওপাশ থেকে পরি বলতে লাগলো, শোনেন না, বলছিলাম কি, আব্বু বলছিল পাত্রপক্ষ নাকি আমাকে দেখতে আসবে। মানে কি পড়ি, এই মুহূর্তে পাত্রপক্ষ কেন? তুমি সবেমাত্র অনার্স ফার্স্ট ইয়ারে, এর মাঝখানে কিসের পাত্রপক্ষ? বেবি, তুমি না বললে পড়ালেখা শেষ না হওয়া অবধি বাসা থেকে বিয়ের কথা বলবে না? আমি জানি না, আব্বু আজকে হঠাৎ করে এসে বলল কালই পাত্রপক্ষ আসবে আমায় দেখতে। কি করব আমি বুঝতে পারছি না। আপনি প্লিজ কিছু একটা করেন না। কি করব? কেন আপনি আমায় ভালোবাসেন না? আপনি বিয়েটা ভাঙতে পারবেন না? ওদের তাড়িয়ে দিতে পারবেন না ওরা যদি আমাকে পছন্দ করে ফেলে? তুমি সুন্দরী একটা মেয়ে, তোমাকে যে কেউ পছন্দ করবে, এটাই স্বাভাবিক। অস্বাভাবিক কিছু তো নয় পরি। আমি কিচ্ছু জানি না। অন্য কোথাও বিয়ে করতে পারবো না। আমি অন্য কারোর সামনে বসবো না। আপনি আপনি কেন এমন করছেন? কেন বুঝতে চাইছেন না আমি আপনাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে চাই না? কেউ আমার প্রশংসা করলে আপনি করবেন, আমাকে যদি কেউ আদর করে ভালোবাসে সেটাও আপনি করবেন। সবই বুঝতে পারছি, কিন্তু যখন বলেছিলাম না, যদি ভালোবাসা থেকে থাকে আর অতিরিক্ত মনে হয় যে আমাকে ছাড়া থাকতে পারবে না, তাহলে এইসব কথা যেন বাসায় বলা হয়। আমার কথা তোমাকে আব্বুর কাছে বলতে বলেছিলাম, বলেছিলে বেবি? না, সাহস হয়ে ওঠে। আপনি তো জানেন আমি আব্বুকে দেখে ঠিক কতটুকু ভয় পাই। এত ভয় পেলে হবে না। তুমি না বলো তোমার আব্বু তোমাকে অনেক ভালোবাসে? আচ্ছা, তুমি যদি ভয় পাও তাহলে বলতে হবে না, আমি বলি। পরি চুপ করে রইল। ঈশান কি বলবে জানে না। বাইকটা এক সাইডে দাঁড় করিয়ে তারপর বাইকের উপর বসেই বলতে লাগলো, সব কিছু নিয়েই সমস্যা, তাহলে চলো পালিয়ে গিয়ে বিয়ে করি। তারপর ফিরে আসার পর যদি কেউ না মানে, তখন খুব শীঘ্রই একটা বেবি নিয়ে নেব পরি। না না, পালিয়ে গিয়ে আমি বিয়ে করতে পারবো না। পালিয়ে গিয়ে বিয়ে করলে আব্বু আর কখনো আমার মুখটাও দেখবে না, কথাও বলবে না। আব্বু আমার একমাত্র মেয়ে হওয়ার পরে যদি এরকম কিছু করি তাহলে অনেক বেশি কষ্ট পাবে ওরা। বাসায় বলতে পারবে না, পালিয়ে যেতে পারবে না, বিয়েও করতে পারবে না, তাহলে কি করতে চাও? কি বলি? হ্যাঁ, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আপনি আমায় ভালোবাসেন না, আপনি আমার বয়ফ্রেন্ড, পারবেন না ওদেরকে তাড়িয়ে দিতে? আপনি আপনি করুন না এইটুকু, তাহলে তো আর কোনো সমস্যা থাকে না। এমন করতেছেন কেন আমার সাথে?
একবার না হয় ছেলে বউকে তাড়িয়ে দিলাম, বিয়েটা ভেঙে দিলাম, কিন্তু একটা কথা বলো তো, আজ বাদে কাল তো আবার কাউকে নিয়ে আসবে তোমার আব্বু, তাকেও কি এমন করে তাড়িয়ে দিব? একজন, দুজন, তিনজন, কয়জনকে তাড়াবো তুমি বলতে পারবে? বিয়ে ভাঙার কোনো রিজন নেই, তার উপর তুমিও বলতে পারছো না তোমার আব্বুকে। তুমি আর কতদিন আটকে রাখবে এভাবে? আমার দ্বারা সম্ভব কতদিন বলো? একদিন না একদিন তোমার আব্বু জানতেই পারবে, তার থেকে তুমি বলে দাও সবটা। মানুষের মুখ থেকে জানলে তাতে কষ্ট পাবে তোমার আব্বু, খারাপ লাগবে ওনার, তার থেকে তুমি বলে দাও, সেটাই ভালো হবে পরি। না, আমি পারবো না। আপনি কেন বুঝতে চাইছেন না যে আমার পক্ষে সম্ভব না এসব? সব কিছুতেই এত পারি না, এত পারবো না এসব বললে কি হয় পরি? ঠিক আছে, তোমাকে পারতে হবে না, তবে কাজ করো, যদি কিছু বলতেই না পারবে, যে ছেলে আসছে ওকে দেখে শুনে বিয়ে করে নাও, এটা তো পারবে পরি। তুমি এত বড় লোকের মেয়ে হয়ে যদি সাধারণ ঘরে আমার মতো একটা ছেলেকে বিয়ে করো, সেটা কেউ মানবে না। তুমি ওকে বিয়ে করে নিয়ে ভালো থেকো। ঈশান পরীকে আর কিছু বলার সুযোগ দিল না। ছেলেটা কল কেটে দিল। পরী বারবার ঈশানকে ফোন করে, তারপর নিজেই কান্নাকাটি করতে লাগলো। ছেলেটাকে কিছু বোঝাতে পারলো না, ওর দ্বারা এসব সম্ভব না। ঈশান চাইছিল পরী এই ভয়টার মধ্যে থেকে বেরিয়ে আসুক। ওর আব্বুকে কিছু বলতেও পারে না, আবার ঈশানকে ছাড়া থাকতেও পারে না, সেটা ভাবতেও পারে না। সব কিছুতে এত না আর পারবে না, এগুলো নিয়ে ঈশান থাকতে পারছে না। ঈশান সারা রাত আর ঘুমোতে পারল না। পরীকে দেখতে আসবে এসব ভেবেই বুকের ভিতর কেমন যেন একটা ঝড় বয়ে গেল। মেয়েটা রাতে অনেকবার কল করলেও ঈশান কেটে দিল। শেষে শুধু মেসেজ করলো, যদি আব্বুকে বলতে পারো তখন জানিও, তারপর যদি আব্বু মেনে না নেয় তখন আমি ব্যবস্থা নিব। সারাদিনে পরীর থেকে কোনো রেসপন্স আসলো না। দুপুর গড়িয়ে বিকেল পড়তেই পাত্রপক্ষ আসে পরীর বাসায়। ঈশান পাড়ার মোড়ে বসেছিল। একটা গাড়ি আসতে দেখেই বুঝে গেল এটাই পাত্রপক্ষের গাড়ি। একটা ছেলে গাড়ি থেকে বেরিয়ে কয়েকজনকে জিজ্ঞেস করতে লাগলো পরীদের বাসার ঠিকানা। তখন একটা পিচি ছেলে বলেই দিতে ওরা চলে গেল। ঈশান চা আর সিগারেটটা ফেলে দিয়ে এবার সেদিকে হাঁটা ধরল। বেশ কিছুক্ষণ ধরে এসে পরীদের বাসা থেকে কিছুটা দূরে একটা দোকানে বসে রইল। ঘণ্টাখানিক মতো যেতেই ঈশান পরীকে কল করলো। পরী তখন পাত্রপক্ষের সামনে বসেছিল। সামনে থাকা ছেলেটা ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে। আর ঠিক সেই মুহূর্তে পরীর ফোনটা বেজে উঠল। মেয়েটা তাড়াহুড়ো করে ফোনটা হাতে নিল, তারপর ঈশানের নাম্বার দেখে সবার সামনে রিসিভ করলো। ফোনটা কানে দিতেই পরীর আব্বুর চোখে ওর দিকে তাকালো। তখন পরী কিছু বলার আগেই ঈশান বলতে লাগলো, পাত্রপক্ষ পছন্দ করেছে তোমায় পরি? পরী চুপ করে রইল, মাথা নিচু করে আছে, চোখ দিয়ে পানি টপ টপ করছে। এত বড় দুঃসাহস পরী আগে কখনো দেখায়নি। পাত্রপক্ষের সামনেই আবার ফোন রিসিভ করেছে, তার উপর বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। মেয়েটা কথা বলছে না দেখে ঈশান বেশ খানিকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, ছেলেটা অনেক সুন্দর আছে, দেখে বোঝা গেল ছেলেটা অনেক প্রতিষ্ঠিত, তোমাকে ভালো লাগবে। যেহেতু আব্বুর কাছে আমার কথা বলতেও পারোনি, আর নিজে কাউকে ভালোবাসে সেটাও জানোনি, আর সবচেয়ে বড় কথা তুমি পালিয়ে যেতে পারবে না, কোনো কিছুই তোমার দ্বারা সম্ভব না। আব্বুকে ছেড়েও আসতে পারবে না, আব্বুর কথার বাইরেও যেতে পারবে না, সব মিলিয়ে একটা দোটানার মধ্যে আছো পরি। তুমি কনফিউজড পরি। দিন শেষে জোর করে আমি যদি তোমাকে বিয়ে করি, তখন তুমি বলবে যে তুমি এসব মানো না, আমার সাথে থাকতে চাও না, ভুল করে ভালোবেসে ফেলেছিলাম এত বড় একটা বাড়ির মেয়েকে। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, ভালোবাসাটা বলে কয়ে হয়নি, হয়ে গেছে। তারপরও তোমার চিন্তা ভাবনা আর চুপ করে থাকাটাই বলে দিচ্ছে তুমি কিছুই করতে পারবে না। তাই আমার পক্ষে সম্ভব না কিছু করা, কারণ আমি যদি তোমার জন্য কিছু করি কিংবা রিস্ক নেই, তুমি তোমার আব্বুর সামনে সেটা স্বীকার করতে পারবে না। যাই হোক, বিয়েটা করে নাও, ভালো থাকবে, দুদিন বাদেই বিয়ে করে নিয়ে সব ভুলে যেতে পারবে পরি। আমি পুরুষ মানুষ তো, সব কষ্ট সয়ে যাবে আমার। ঈশান কলটা কেটে দিল। পরী আরেক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না। আশেপাশে একবার তাকিয়ে থেকে ফোনটা ফেলে রেখে দৌড়ে বেরিয়ে আসলো। পরীর আব্বু হতবাক হয়ে গেলেন মেয়ের কাজে। ছেলেপক্ষ কিছু একটা বলতে গেলে ওদের বোঝালো যে ওয়াশরুমে যাচ্ছে। মেয়েটা দরজা দিয়ে বেরিয়ে বাইরে এসে দেখলো ঈশান চলে যাচ্ছে। পরী দৌড়ে আসলো, ঈশানের নাম ধরে কয়েকবার ডাকলো। ঈশান তার পরও দাঁড়াচ্ছে না। মেয়েটা দৌড়ে এসে পিছন থেকে জড়িয়ে ধরল। একদম যেন বউ বউ লাগছে মেয়েটাকে। যখন ঈশান পিছনে ঘুরল তখন এই অবস্থাটা দেখতে পেল।
পরীর মুখে দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করেছিল। তারপর মেয়েটাকে শাড়ি নিয়ে ওর থেকে কিছুটা দূরে গেলে পরী আবারও কাছে আসার চেষ্টা করলো। তখন ঈশান বলতে লাগলো, এরপর থেকে তুমি আর আমার সাথে দেখা করতে আসবে না, অন্য কারো স্ত্রী হবে। বারবার আমার কাছে আসাটা অন্যায় পরি। আপনি যাবেন না প্লিজ, আপনি আমাকে নিয়ে যান, আমি এখানে থাকবো না। আমাকে আমাকে বিয়ে করে নিন না। আপনি আপনি আব্বু আমার কাছে নিয়ে যান আমাকে, তারপরে বলুন না যে এখন আমি এসব বললেও তোমার আব্বু মানবেন না, কারণ যখন সময় ছিল তখন তুমি আমাকে বলতে বলোনি। আমি অনেকবার চেষ্টা করলাম তোমাকে বোঝানোর, আর তুমি বারবার এসব এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে। আমি এখন কি করবো পরি? পরি, অবস্থাটা হাতের বাইরে চলে গেছে। এখন একটাই উপায় আছে, পালিয়ে যাওয়া। এই অবস্থায় তুমি পারবে আমার সাথে পালিয়ে যেতে? পারবে আমার সাথে যেতে? পরী মাথা নিচু করে ফ্যাচ ফ্যাচ করে কেঁদে ফেলল। তখন ঈশান বলতে লাগলো, এছাড়া আর কোনো উপায় আর বাকি রাখোনি তুমি পরি। আর আমি জানি তোমার পক্ষে সব সম্ভব না, এত কান্নাকাটি করে লাভ হবে না। দুদিন বাদে আমাকে ঠিকই ভুলে যেতে পারবে পরি। আমি যেমন আছি তেমনই থেকে যাব। আমার অবস্থা কোনো উন্নতি হবে না। তুমি ওই ছেলেটাকে নিয়ে ভালো থাকবে। আর হ্যাঁ, পেছনে দেখো তোমার আব্বু দাঁড়িয়ে আছে, চাইলে এখনও বলতে পারো। যদি রিকোয়েস্ট করো, একমাত্র মেয়ে ভেবে হয়তো সবটা মেনে নেবে। এখন একবার চেষ্টা করো পরি, একটাবার সাহস করে বলে দাও। আমি পারবো না আপনাকে ছাড়া থাকতে। আমি সত্যি মরে যাব, বিশ্বাস করেন। আপনাকে ছাড়া আমার আমার দম বন্ধ হয়ে আসছে। কাল রাতে আপনি আমার ফোনই ধরেননি। আমি কি করেছিলাম, কি করে নিজেকে বুঝিয়েছি জানি না, আপনিও জানেন না। আপনি আপনি প্লিজ আব্বুর কাছে চলেন না। কি বলবো তোমার আব্বুর কাছে গিয়ে? আমি বেকার একটা নিম্নবিত্ত পরিবারের ছেলে, যাকে তুমি ভালোবাসো, যার সাথে তোমার আব্বু তোমাকে মেনে নিতে পারবে না। ঈশান কথাগুলো বলে চলে যেতে নিলে পরী কান্নাকাটি করতে লাগলো। ঈশান পিছনে ফিরল, বারবার মেয়েটার মায়াবী মুখের দিকে তাকাচ্ছে। মনে হচ্ছে এই মেয়েটাকে আর পাওয়া হবে না। বুকের ভিতর তোলপাড় চলছে। ছেলেটা কিছুক্ষণ চুপ করে রইল। পরী ওর একটা হাত দু হাতের মধ্যে নিয়ে কয়েকবার চুমো দিয়ে বোঝানোর চেষ্টা করতেই ঈশান মেয়েটার হাত ধরে টানতে টানতে পরীর আব্বুর সামনে এনে দাঁড় করালো। মেয়েটা মাথা নিচু করে ফুপিয়ে যাচ্ছে। এবার ঈশান পরীর আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আঙ্কেল, আপনি হয়তো আমাকে চিনেন কি না জানি না, তবে আমি আপনার এই এলাকাতেই থাকি। আমি আফজাল সাহেবের ছেলে। আমার বাবা সামান্য একজন সরকারি কর্মকর্তা। আপনার মতো প্রতিপত্তি কিছুই নেই আমাদের। আপনার মেয়ে আমাকে ভালোবেসেছিল, কিন্তু সেটা বলতেই 6 মাস লাগিয়ে দিয়েছে। তারপর যখন আমি জানতাম যে আপনি এত বড় লোক আর আপনার মেয়ের সাথে আমাকে কখনোই মেনে নেবেন না, তখন আমি ওকে বলেছিলাম আমার কথাটা আপনার কাছে বলতে। পরি বলতে পারেনি ও আমাকে ভালোবাসে। আপনার মেয়ে আপনাকে প্রচণ্ড পরিমাণে ভয় পায়। আপনি ওর উপর রাগ করবেন, ওর সাথে কথা বলবেন না, বাড়ি থেকে বের করে দিবেন, এমন অনেক কিছুই। তারপর যখন বলি পালিয়ে যেতে, একমাত্র মেয়েকে একটা না একটা সময় আপনি মেনে নেবেন, তারপরেও যেতে পারেনি আপনার মেয়ে। আপনাকে ভালোবেসে, তবে প্রচণ্ড পরিমাণে ভয় পায়, যে ভয় থেকে আপনাকে কখনো বলতেও পারবে না যে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিতে চায়। যাই হোক আঙ্কেল, পালিয়ে বিয়েটা আমিও কোনোভাবেই করতে চাইনি। তবে একটা কথা, আপনার মেয়েকে আমি না বোঝাতে পারবো, আর না আপনার মেয়ে আমাকে আপনাকে বলতে পারবে। আমি বললে আপনি সেটা মানবেন না, আর আপনার মেয়ে সেটা বলতেও পারবে না। আমার কাছে সবচেয়ে ভালো সলিউশন হলো আপনি ওকে নিয়ে যান। আর যদি আমার ওপর আপনার কোনো রাগ অভিমান হয় আজকের এসব বিষয় নিয়ে, তাহলে আপনি আমাকে শাস্তি দিতে পারেন। তবে হ্যাঁ, আমি আপনার মেয়ের বিয়ের মধ্যে কোনো বাধা হব না। ভদ্রলোক একবার মেয়ের দিকে তাকিয়ে তারপর ওর হাত ধরে টানতে টানতে বাসার দিকে নিয়ে গেল। পরি বারবার ঈশানকে কান্না করে বলতে লাগলো যাবে না। ঈশানের চোখে পানি টলমল করছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাসার দিকে হাঁটা ধরল। ভালো লাগছে না কিছুই, সব কিছুই কেমন এলোমেলো অগোছালো লাগছে। পরীকে এমন করে ফিরিয়ে দিয়ে নিজের কাছেই কষ্ট হচ্ছে। কে জানে এরপর কি করবে না করবে। পরীকে হয়তো হারিয়ে ফেলবে, ওকে আর কখনো পাওয়া হবে না। মেয়েটাকে 1 বছর যাবৎ এত করে বোঝালো, এত করে ভালোবাসার কথা বললে 6 মাসের মাথায় তার মুখ থেকে ভালোবাসার কথাটা শুনতে পেরেছিল।
আজ 6 মাস যেতে না যেতেই কে জানে কোথা থেকে পরীর আব্বু এসব শুনেছে। আসলে মানুষ ঠিকই বলে, যাদেরকে আমরা খুব বেশি ভালোবাসি, যাদেরকে খুব বেশি প্রয়োজন হয় আমাদের লাইফে, তাদের সাথে আমাদের সময় কাটানোর সুযোগটা খুব কম হয়। কম সময়ে আমরা তাদেরকে কাছে পাই, তারপর অনেক বেশি দূরত্ব সৃষ্টি হয়, যে দূরত্বের কোনো শেষ হয় না। সীমাহীন দূরত্বের কারণে মানুষ একে অপরের মনে থেকে অনেক দূরত্বে চলে যায়। পরি সেদিন বাসায় যাওয়ার পর একটা সপ্তাহ মেয়েটার সাথে ঈশানের আর যোগাযোগ হয়নি। মেয়েটা রাগ করেই হয়তো কল করেনি, আর ঈশান কল করলেও কয়েকবার ফোন কেটে বেজে বেজে কেটে গেছে। হয়তো মেয়েটার নাম্বার ব্লক লিস্টে ফেলে দিয়েছে। আর কি হতে পারে, পরীর আব্বু হয়তো বুঝিয়েছে, আর আব্বুর ভালোবাসার কাছে ওর ভালোবাসাটা হেরে গেছে। পরি হয়তো বুঝে গেছে ঈশানের সাথে কখনো ভালো থাকতে পারবে না। মেয়েটার এরকম চিন্তা ভাবনার কথাগুলো ঈশান নিজের মনকে বুঝিয়ে মিথ্যা সান্ত্বনা দিতে থাকে। ঈশানও বুঝে গেছে ওর পক্ষে সম্ভব না ঈশানকে ভালোবেসে আব্বু আম্মুর সামনে সেটা বলা। যাই হোক, সেদিনের পর 7ম দিনের মাথায় পরির সাথে একটু কথা হলেও পরি শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদল আর বলল বিয়ে ঠিক হয়ে গেছে। ঈশান কোনো কথা বলল না, চুপচাপ শুধু শুনে গেল, তারপর বলতে লাগলো, আমার আর তোমার রাস্তাটা অনেক আলাদা পড়ি। জানি না কিভাবে ভালোবেসে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম তুমি বলতে পারবে, আর বলতে না পারলেও আমার হাত ধরে বেরিয়ে আসতে পারবে, কিন্তু এখন আর সেটা সম্ভব না। তুমি তোমার আব্বুর পছন্দে বিয়ে করে নাও পড়ি, অনেক ভালো থাকবে। আমাকে ভুলে যেও, যতবারও অভিযোগ অভিমান আমার প্রতি করো, তবে এটা ভেবো না যে আমার জায়গা তুমি অন্য কাউকে দিয়ে দিতে পারলেও আমি তোমার জায়গাটা অন্য কাউকে দিয়ে দিব। আবার তোমাকে পেলাম না বলে তোমার খারাপ চাইবো, তেমন ভালো আমি বাসিনি পড়ি। আমি জীবনের সবচেয়ে খুশি সেদিন ছিলাম যেদিন তোমার মুখ থেকে ভালোবাসার কথাটা শুনেছিলাম। আমি জীবনের সবচেয়ে বেশি দোয়া তোমার জন্যই করব, যেন তুমি অন্য কারোর সাথে ভালো থাকো, আর আমার মতো একটা কালো অধ্যায়কে ভুলে যেতে পারো, যে তোমার জীবনে এসে শুধু তোমাকে ক্ষণিকের ভালোবাসা ছাড়া আর কিছুই যেতে পারেনি। পড়ি, আমাদের লাইফে অনেকেই আসে, অনেকেই চলে যায়, তেমনি কেউ ভেবে আমাকে ভুলে যেও। আমি পারবো না ঈশান, আপনাকে আপনাকে ভুল। আমি আমি রাগ করে কি করবো বুঝতেও পারিনি। আমি আব্বুর সামনে বলতেও পারিনি যে বিয়েটা করবো না। আব্বু কিছুতেই মেনে নেবে না। আগে আগে কেন বললেন না আপনি আমাকে এতটা চান? আমি তো আপনাকে বলেছি আপনাকে ছাড়া থাকতে পারবো না। কেন কেন বললেন না বলেন? তুমি তোমার আব্বুকে বলতে পারোনি, আর আমি বললেও সেটাতে কাজ হয়নি। যতক্ষণে বললে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, এসব কথা বাদ দাও। যে ছেলেটাকে বিয়ে করেছো ওর সাথে ভালো থেকো, অন্তত ওকে একটু ভালোবেসো। আমি চাইবো তুমি ভালো থাকো, আর বিয়ের পর সবসময় আমাকে ভুলে থাকো। যতটুকু সময় তোমার সাথে কাটাতে পেরেছি আমার সারা জীবন মনে থেকে যাবে পরি। তুমি আমার জীবনে প্রথম আর শেষ ভালোবাসা। তোমাকে ভুলে যাওয়া কিংবা তোমাকে মনে না রাখা এরকম কিছু হবে না পরি। যতটুকু ভালোবেসেছি তাতে আমার মনে হয় তোমার জন্য যথেষ্ট ছিল, তবে আমার সামর্থ্য ছিল না তোমাকে নিজের বুকের মাঝে লুকিয়ে রাখার, তাই হারালাম। আমি আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না ঈশান। আপনাকে ছাড়া আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসবে। আপনি কেন বুঝতে চাইছেন না? আমি তোমাকে যে থাকতেই হবে পরি, এখন না পারো পরবর্তীতে তোমাকে আমার ভুলতেই হবে। যাকে বর্তমানে পেয়েছো তাকে ধরে তোমাকে বাঁচতে হবে। আমার কথা চিন্তা করে নিজেকে কষ্ট দিও না। আর হ্যাঁ, আজ বাদে কাল সংসার, স্বামী আর নতুন পরিবারের মানুষগুলোর ভালোবাসা সব কিছু ভুলে যাবে এমনিতেই, আর আমাকে মনে থাকবে না। একই এলাকাতে থাকার দরুন পরীর বাসায় ঈশানদের ইনভাইট করা হলো। তার উপর আবার এত বড় লোকের মেয়ে বলে পরীর বিয়েতে ঈশানের ইনভাইট পড়ল। ঈশানের আব্বু আম্মু এইসব বিষয় জানেই না যে পরী ঈশানকে আর ঈশান পরীকে ভালোবাসতো। এমনকি এলাকায় বন্ধুদেরও ইনভাইট করা হয়েছে। ঈশান ভাবছে বিয়েতে যাবে কিনা, আবার পরক্ষণে মনে হয় প্রেয়সীকে সামনে থেকে এক নজর বউ সাজে দেখার ইচ্ছেটা কখনোই হয়তো আর পূরণ হবে না। আজকে শেষবারের মতো একটাবার দেখে আসবে, আর জীবনে কখনো দেখা হবে কিনা কিংবা ভালোবাসার কথা বলার মতো সুযোগ পাবে কিনা সেটা জানে না, তবে সামনে থেকে মেয়েটাকে একবার খুব বেশি দেখতে ইচ্ছে করছে, বুকে জড়িয়ে নিতে। আর সারা জীবন আগলে রাখার মতো কোনো সুযোগ হয়তো আর হবে না। ঈশানের মনে হচ্ছে কোথা থেকে কী সব হয়ে গেল। না জানি
কে ওদের নামে কিসব উল্টাপাল্টা বলেছে, যার জন্য পরীর আপু রেগে গিয়ে মেয়ের বিয়েটা অন্য কোথাও ঠিক করে দিয়েছে। ঈশান দুপুরের দিকে ওর বন্ধুদের সাথে পরীর বাসায় চলে আসে। খেতে ইচ্ছে করছিল না, তারপরও কোনো রকমে বন্ধুদের জোর জবরদস্তিতে একটু খেয়ে এলো। তারপর ছেলেটা উঠে এক সাইডে গিয়ে সিগারেট ধরিয়ে খেলো। এরই মাঝে ঈশানের আব্বু আম্মু এসে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে কথা বলে ওরা ভিতরের দিকে চলে গেছে। ঈশান এক সাইডে দাঁড়িয়ে আছে মুখে হাত দিয়ে। বন্ধুরা নানান কথা বলে সান্ত্বনা দিচ্ছে, আর ঈশান শুধু হ্যাঁ বা না বলে উত্তর দিচ্ছে। চুপ করে থাকা ছাড়া আজকে যে আর কিছুই করার নেই। মেয়েটার এত ভয়, ভীতি আর সংকটের কারণেই যে আজকে ওকে হারাতে হচ্ছে। ঈশান পারত ওর আব্বুর সামনে বিয়ের কথাটা বলতে, যেখানে মেয়েটা নিজেই চায়নি। ঈশান অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। এরই মাঝে হট্টগোলের শব্দে বোঝা গেল বর এসেছে। বর আসার পর আরও 1 ঘন্টা কাটলো। ঈশান এখনও সেখানেই দাঁড়িয়েছিল। তারপরও খাওয়া দাওয়া আর বাদবাকি কাজকর্ম মিটে গেলে বর আর বউকে এক জায়গায় আনার কথা বলা বলি করতে লাগলো সবাই। কিন্তু বিয়ে মনে হয় একটু বেশি তাড়াতাড়ি হচ্ছে। ঈশানের বুকের ভিতরটা ধুকপুক করতে লাগলো। যতই সময়টা এগিয়ে আসছে ততই মনে হচ্ছে নিঃশ্বাসটা খুব কষ্টে ভিতর থেকে বেরিয়ে আসছে। শেষে উপায়ন্তর না পেয়ে একটা জায়গায় ধপ করে বসে পড়ল। মিনিট 5 পরেই পরীকে কয়েকটা কাজিন নিয়ে আসলো। মেয়েটাকে অসম্ভব রকমের সুন্দর লাগছে আজকে। সুন্দর বললে শুধু সৌন্দর্যের অবমাননা করা হবে। যে কোনো মেয়ের সৌন্দর্যের কাছে একদম তুচ্ছ। ঈশান কিছুক্ষণ ধরে মনোযোগ সহকারে মেয়েটাকে দেখলো। হালকা মেকআপের প্রলেপে যেন আরও বেশি মায়াবী সুন্দরী লাগছে। ঈশান আর বসে থাকতে পারল না, দাঁড়িয়ে পড়ল। সাথে সাথে দূরে দাঁড়িয়ে থাকা মানুষটার সাথে পরী চোখাচোখি হলো। পরীর বুকের ভিতরটা ধক করে উঠল। কাল রাতেও কতবার লোকটাকে বলেছে একটাবার ওর সাথে একটু কথা বলতে, তারপরও ঈশান কোনো কথা বলেনি। পরী শেষ অবধি বলেছিল যে কাল রাতে পালিয়ে নিয়ে যেতে, কিন্তু ঈশান তখন কোনো কথা বলেনি। পরীর এখনও বারবার মনে হয়েছে এই বিয়েটাও করতে পারবে না। আর যাকে একবার ভালোবেসেছে তাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসা ওর পক্ষে যে সম্ভবই না। কি করেই বা এই মানুষটাকে ছাড়া অন্য কারোর সাথে থাকবে, যাকে একবার জড়িয়ে ধরে বলেছিল তার বউ ছাড়া অন্য কারোর বউ হবে না। আজকে কিনা তার সামনে অন্য কারো বউ হচ্ছে। পরী জানে আপু এই বিয়েটা কখনোই ভাঙবে না। তাছাড়া যেখানে একবার কথা দিয়ে ফেলেছে সেখানে ওর বিয়েটা যে করেই হোক দিয়েই দিবে। মিনিট 20 মধ্যেই কাজের সব কাজকর্ম শুরু করলো। ঈশান সেখানে এখনও দাঁড়ানো, ফ্যাল করে তাকিয়ে রইল। অন্যদিকে পরী অসহায়ভাবে ওর দিকে চেয়ে আছে। মেয়েটার চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। এই অসহায় চোখ জোড়াও হয়তো ঈশানকে কিছু একটা বোঝাতে চাইছে। শেষবারের মতো দেখার এক আকাঙ্ক্ষা তাকে তীব্রভাবে দেখে নিয়েছে। কাজে সব কাজকর্ম শেষ করে যখন পরীকে কবুল বলতে বলল, তখন মেয়েটা চুপচাপ বসে থেকে হাত দুটো মোচড়াচ্ছে। হাতে কলম দেওয়ার চেষ্টা করলেই মেয়েটা নিল না, শুধু মাথা নিচু করে রইল। ঈশান ওর দিকে তাকাতে পারছে না। পরীর আব্বু এসে পাশে দাঁড়ালো। মেয়েকে যখনই ভদ্রলোক কিছু বলতে যাবে তার আগেই পরী একবার সামনের দিকে তাকালো। তারপর হুটহাট করেই কেমন যেন ঢলে স্টেজের মধ্যে এলোমেলো হয়ে পড়ে গেল। সাথে সাথেই পরীর আব্বু ওর কাছে বসে পড়ে। অন্যদিকে ঈশানের বুকের ভিতর থেকে বেরিয়ে আসলো হতাশা আর এক আকাশ পরিমাণ না পাওয়া যন্ত্রণার নিঃশ্বাস। তাকে ভুলে যাওয়া, তাকে ছাড়া সারা জীবন কাটানোর একটা আবেগ, সেটা বেরিয়ে আসতে চাইল বুক ছিঁড়ে। মনে হচ্ছিল যে কলিজাটাকে কেউ টেনে বের করে নিচ্ছে। ঈশানের বুঝতে বাকি নেই যে মেয়েটা উল্টাপাল্টা কিছু একটা তো খেয়েছে, হয়তো নিজেকে কষ্ট দেওয়ার জন্য, আর নয়তো অন্য কোথাও বিয়ে করবে না বলে। রাতে ওকে বোঝাতেও পারেনি। আর ঈশানের কাল কী বা করার থাকতো, মেয়েটা আগে বলতে পারলো না ওকে নিয়ে পালিয়ে যাওয়ার কথা। সেই বলল, কিন্তু এতগুলো দিন বাদে এসে ঈশান চায়নি ওর আব্বুর সম্মানটা নষ্ট হোক। কিন্তু এগুলোই ভদ্রলোককে কে বোঝাবে। শেষে পরীর আব্বু আম্মু আর বাসার অনেকেই ধরাধরি করে হসপিটালে নিল। তারপর কি হয়েছে জানে না। শেষে ঈশানকে ওর বন্ধুদের সাথে আসতে হয়েছে। পরীর আব্বু এই বিষয়টা ভালোভাবেই জানতো যে কারোর সাথে পরীর সম্পর্ক ছিল। অন্যদিকে ঈশানের আব্বু আম্মু বিষয়টা জিজ্ঞেস করলে ঈশানের বন্ধুরা ওদের সবটা বলে দেয়।
বিয়ে বাড়ি ভর্তি মেহমানরা বলাবলি করছে পরি কেন এরকম একটা কাণ্ড ঘটিয়েছে। প্রথমে সবাই ভেবেছিল অজ্ঞান হয়ে গেছে, কিন্তু মুখ থেকে যখন ফ্যানার মতো কিছু একটা বের হচ্ছিল তখন আর বুঝতে বাকি নেই যে মেয়েটা বিয়ে করবে না বলেই সুইসাইড করার চেষ্টা করেছে। এইসব মুখে হাত দিয়ে সেখানেই দাঁড়িয়েছিল। আব্বু সবটা শোনার পরে এসে আব্বু যখন ছেলের কাঁধে হাত রাখলো, ঈশানের চোখ দিয়ে অযোধ্যারে পানি পড়তে আরম্ভ করলো। কিছু বলার মতো ভাষা নেই, সেখানেই দাঁড়িয়ে মূর্তির ন্যায় সবটা দেখতে লাগলো। তারপর থেকে মাঝে কেটে গেল কয়েকটা ঘন্টা। ঈশান আব্বু আম্মু বন্ধু বান্ধবদের সাথে হসপিটালে এসেছে, পরীর বান্ধবীরা আসলো, এমনকি কিছু আত্মীয় স্বজন পর্যন্ত এসেছে। ঈশানের নিজেকে অপরাধী মনে হচ্ছে, বারবার ভাবছে পরীর এই অবস্থার জন্য নিজেই দায়ী। কাল কেন মেয়েটাকে নিজের কাছে নিয়ে আসলো না? ঈশান জানতো এমন করে নিয়ে পরীকে নিয়ে এসেও আটকে রাখতে পারতো না। পরীর আব্বুর অনেক ক্ষমতা, তাই ওদেরকে আলাদা করে দিত। আর মেয়েটা বাবার উপর কোনো কথা বলতে পারে না, তাই ওর আব্বু আইনি ব্যবস্থা নিলে মেয়েটা ভয়ে আব্বুর সাথে চলে যেত। ঈশান হসপিটালে পরীর কেবিনের সামনে একটা জায়গায় দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ছেলেটা। প্রথমে কোনো শব্দ না হলেও এখন বাচ্চাদের মতো বারবার হাঁপিয়ে উঠছে। বন্ধুরা জোর করে একটা জায়গায় বসালো। আম্মু এসে এক পাশ থেকে জড়িয়ে ধরতেই ঈশান কেমন যেন চুপ করার চেষ্টা করতে লাগলো। একটু বাদেই ডক্টর বেরিয়ে এসে জানিয়ে দিল আজকে আর মেয়েটার জ্ঞান ফেরার কোনো সম্ভাবনা নেই। সারা রাত ঈশান হসপিটালের করিডোরে বসে শুধু প্রার্থনা করলো যেন মেয়েটা বেঁচে যায়। পরদিন 10টার দিকে আব্বু আম্মু আবারও আসে ঈশানের সাথে কয়েকটা বন্ধুর সাথে নিচ্ছিল। এই মুহূর্তে ছেলেটার পাশে থাকা বড্ড জরুরি ছিল। সকাল 10টার দিকে যখন পরীর জ্ঞান ফিরল, ডক্টর এসে সবাইকে জানালো এখন দেখা করতে যেতে পারে, তবে একজন একজন করে, খুব বেশি লোকজন গেলে সমস্যা হতে পারে। পরীর আব্বু আম্মু গিয়ে কথা বলার চেষ্টা করলো, কিন্তু ওরা ব্যর্থ। মেয়েটা কথাই বলল না, উল্টো মুখ ঘুরিয়ে রাখলো। পরীর আব্বু সবটা জানে, তারপরও ভদ্রলোক সেখানে বসেই রইলেন। পরীর আম্মু বেরিয়ে আসলো, তারপর ঈশানের সামনে এসে ওর কাঁধের উপর হাত রাখতেই ঈশান ভদ্রমহিলার দিকে তাকালো। ঈশান উঠে দাঁড়ালো, তারপরই উনি কেঁদে ফেলে বলতে লাগলো, মেয়েটা একবার আগে আমাকে কখনো বলেনি তোমাকে ভালোবাসে, আর এত বেশি ভালোবাসে যে তোমাকে না পেলে এরকম কিছু করে ফেলতে পারে। তুমি জানো পরীর আব্বুর রাগী, তার অহংকারের কাছে আমার মেয়েটা আজকে শেষ হয়ে যাচ্ছিল। এখন অন্তত পরীর আব্বুর কথার জেদ ধরে বসে থেকো না বাবা, আমার মেয়েটার কাছে যাও, ও হয়তো তোমাকে পেলে একটু কথা বলতে পারে। ঈশান কোনো কথা না বলে ভিতরে গেল। পরী দেখলো ঈশান আসছে। পরীর আব্বু চলে গেল ছেলেটাকে দেখেই। ঈশান যখনই সামনে বসতে যাবে তখন পরী মুখ ঘুরিয়ে নিয়ে বলতে আরম্ভ করে, আপনি এখানে কি করছেন? যান এখনই এখান থেকে, একদম আসবেন না আমার কাছে। আপনার আপনার কোনো অধিকার নেই আমার কাছে আসার, চলে যান এখান থেকে। ভালোবাসেন না আপনি আমায়, আর আর আমি আপনাকে চিনি না, যান এখান থেকে। আপনার মতো মানুষকে আমার জীবনে চাই না, আমি মরে যাচ্ছি নাম না, কেন বাঁচিয়েছেন আমায়? ঈশান চোখ দিয়ে পানি পড়ছে, মেয়েটা খেয়াল করছে না। ঈশান উঠে বেডে বসার চেষ্টা করলে পরী হঠাৎই ওকে ধাক্কা দিতে লাগলো। অনেক চেষ্টা প্রচেষ্টার পরও মেয়েটার কাছে আসা গেল না। শেষে ঈশান বেড থেকে দূরে বসে রইল। একটা সময় পরী কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুম থেকে উঠে মেয়েটা অবাক হলো, কাজী হসপিটালে বসে আছে পাশেই। তারপর হসপিটালে ঈশানের সাথে পরীর বিয়ে হলো। প্রথমে মেয়েটার বিয়েটা করতে না চাইলেও পরবর্তীতে ঈশানের আব্বু আম্মু আর বন্ধুরা ভিতরে এসে অনেকক্ষণ যাবৎ বুঝিয়েছে যেটা হয়েছে সেটার জন্য এখন রাগ করে থেকে বিয়েটা না করলে ওর আব্বু রেগে গেলে ঝামেলা হবে, তাই বিয়েটা যেন করে নেয়। অনেকক্ষণ যাবৎ ঈশান রিকোয়েস্ট করলো। শেষে যখন মেয়েটার পায়ে হাত দিবে ওকে কষ্ট দিয়েছে বলে তখন পরী কেঁদে ফেললো। তারপর সবার সামনে ঈশানকে জড়িয়ে ধরেছিল, কিন্তু সাইনটা করার জন্য ছেড়ে দিতেই মনে হলো ঈশান ওকে কষ্ট দিয়েছে। তারপর থেকে পুরো দিনটা পরী আর ঈশানের সাথে কথা বলেনি। ঈশান মেয়েটার আশেপাশেই ছিল। ঈশান ওকে খাওয়ানোর চেষ্টা করেছে, মেডিসিন দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু পরী কোনো কথা বলেনি। মেয়েটার অনেক রাগী আর জেদি একটা সম্পর্কের মাঝে ঈশানের কখনো জানা হয়নি। পরী যেহেতু
অনেকটাই সুস্থ, তাই বিকেলে মেয়েটাকে বাসায় আনা হলো। তবে ঈশানের বাসায় নয়, পরীর বাসাতেই আনা হয়েছে। আত্মীয় স্বজনদের সবাইকে চলে যেতে বলা হয়েছে, আর যারা খুব ঘনিষ্ঠ তারা হসপিটাল থেকে মেয়েটাকে দেখে চলে গিয়েছিল। পরীকে ওর আব্বু আম্মু বলেছে বাসায় নিয়ে আসতে, আর ঈশানকে আব্বু আম্মু ওদের সাথে আসতে বলেছিল। আর পরীর আম্মুও রিকোয়েস্ট করেছিল যে মেয়েটাকে শান্ত করার জন্য হলেও ওকে চাই। পরীর আব্বু রাগ করে থাকতে পারেনি, কীভাবেই বা রাগ করে থাকবে? মেয়েটার এই অবস্থাতে রাগ করে থেকেই বা কী হবে? ঈশান রুমে আসলো মেয়েটাকে কোলে করে, তারপর বেডে এনে বসালো। পরী ঈশানের থেকে দূরে যাওয়ার চেষ্টা করলে তখনও বলতে লাগলো, বেবি, কী করলে তোমার রাগটা কমবে? আমায় একটু বলো জানটা। আপনি আমার চোখের সামনে থেকে সরে গেলে আমি আর রাগ করে থাকবো না। এখন আমার চোখের সামনে থেকে যান, আপনাকে আমার পছন্দ না। আপনাকে আমি প্রচণ্ড পরিমাণে ঘৃণা করি। আপনাকে আমি দেখতে চাই না। চলে যান এখান থেকে। কেন বাঁচিয়েছেন আমায়? বলেছিলেন না অন্য কোনো ছেলের সাথে বিয়ে করে নিয়ে ভালো থাকতে? ভালো থাকবোই বলে সুইসাইড করে মরতে যেতে গিয়েছিলাম। একবার আপনাকে বলেছিলাম না, এই পরি যদি কারোর বউ হয় সেটা আপনার, কিন্তু আপনি সেটা করতে দিলেন না। সব দোষ আপনার। আপনি আমার কাছে আসবেন না, ভালোবাসি না আমি আপনাকে। ঈশান ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল পরীর দিকে। ঈশান মেয়েটার আশেপাশে থাকার চেষ্টা করলে পরী ওকে বারবার দূরে সরিয়ে দিল। শেষে সন্ধ্যার মুখে পরীর আম্মু স্যুপ দিয়ে গেল। ঈশান মেয়েটাকে খাওয়াতে আসলে পরী সেটা ঈশানের গায়ে ফেলে দিল। গরম স্যুপটাই শরীরে পড়তেই ঈশান ছিটকে উঠল। এমন একটা কাজ করে পরীর মনে হতে লাগলো লোকটার কষ্ট হচ্ছে, তারপরে চুপ করে রইল। পরীর আম্মু কিছু বলতে যাবে, তার আগে ঈশান হাত জোর করে রিকোয়েস্ট করলো মেয়েটাকে কিছু না বলতে। ঈশান বাকি স্যুপটা পাশে রেখে তারপর উঠে গিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো। পরী জানে ঈশানকে কষ্ট পেয়েছে, তারপরও চুপ করে আছে। একটু পরেই ঈশান জোর করে পরীকে খাওয়ালো। পরী কাঁদলো আর খেলো। রাতে যখন ঈশান ওর পাশে শুতে যাবে তখন পরী আচমকা ঈশানকে ধাক্কা দিতেই পাশে থাকা টি টেবিলটার সাথে ঈশানের কপালটা, আর তাতেই বেশ খানিকটা কেটে গেল ঈশানের কপাল। ঈশান আয়নার সামনে গিয়ে দেখলো বেশ খানিকটা কেটেছে, রক্ত বেরোচ্ছে। নিজে গিয়ে পরের আম্মু থেকে ব্যান্ডেজ করে তারপর রুমে আসলো। পরী এখনও বেডের এক সাইডে শুয়ে ফোপাচ্ছে। এই মুহূর্তে পরী কেন কাঁদছে ঈশান জানে না। ঈশান কষ্ট পেয়েছে হয়তো সেজন্য। ছেলেটা এসে পাশে শুলো, তারপর মেয়েটাকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করলে পরী দূরে সরে গেল আর বলতে লাগলো, আমি আমি জাস্ট আপনাকে ঘৃণা করি। আই জাস্ট হেট ইউ। আমি আপনার কাছে কখনোই আসবো না। দূরে যান, আমার থেকে দূরে যান। আমি আপনাকে কখনো ভালোবাসিনি। ঈশান আবারও জোর করে মেয়েটাকে কাছে আনার চেষ্টা করলে শেষে পরী আসলো না। ঈশান অনেক চেষ্টা করেও মানতে পারল না। শেষে যখন পরী বেড থেকে নিচে পড়ে যেতে নিল তখন ঈশান ওকে আটকে দেয় আর বেড থেকে উঠে গেল। তারপর মেয়েটাকে আশ্বস্ত করে বলল, ওকে ওকে, আমি নিচে শুয়ে পড়ছি, আর না হলে রুম থেকে বেরিয়ে যাচ্ছি। তোমাকে এত হাইবার হতে হবে না। ঈশান চুপ করে রইল। তখন ঈশান নিচে শুয়ে পড়তে গেলে খেয়াল করলো আশেপাশে কিছু নেই। তখন রুম থেকে বেরিয়ে গেল। সারা রাত আর মেয়েটার রুমে আসেনি। শেষে পরীর মনে হতে লাগলো কোথায় গেল মানুষটা, চলে গেছে তাহলে। যাকে ওটাতে কি, এসব ভেবেই রুমের দরজা খুলে বাইরে এসে দেখলো রুমের এক সাইডে দেয়ালে পিঠ ঠেকিয়ে ছেলেটা শুয়ে আছে। পরী কিছুক্ষণ মুখে হাত দিয়ে বসে থেকে নিজেই কেঁদে ফেললো। মানুষটার কপালটা কতখানি কেটে গেছে ভেবে আবারও বেডে বসে কাঁদতে লাগলো। একটু বাদে মেয়েটার কান্নাকাটিতে ঘুম ভাঙতেই ছেলেটা তাড়াহুড়ো করে এসে সামনে বসে, তারপর মুখের পাশে হাত দিয়ে কপালে চুমু দিতে গেলে পরী সরিয়ে দিল। ঈশান কিছু বলার আগেই পরী বলতে লাগলো, একদম আধিক্যতা দেখাবেন না। ভালোবাসি না আপনাকে, বলেছি না। তারপরে এত নাটক কিসের জন্য? ঈশান কথা বলল না। আলতো করে পরীকে জড়িয়ে ধরতে গেলে পরী ওকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। তারপর মেয়েটা একটা কালো শাড়ি পরে বের হয়। ঈশান জানে না মেয়েটাকে শাড়ি পরা শিখলো কোত্থেকে, তবে বেশ ভালোই পড়েছে। ঈশান ভেবেছিল পরীর সাথে বিয়েটা হবে না। ঈশান ওদের সম্পর্কের মাঝে বলেছিল বিয়ের প্রথম দিন ওকে শাড়ি পরাবে, কিন্তু আর হলো কোথায়। মেয়েটা বেডের এক সাইডে বসে রইল। মেয়েটা আয়নার সামনে গিয়ে নিজেকে গোছাতে ব্যস্ত। ছেলেটা ফ্রেশ হয়ে আসলো। সকল জল্পনা কল্পনা সব কিছুর অবসান ঘটিয়ে ঈশানের মনে হতে লাগলো এখন মেয়েটার কাছে একটু যাওয়ার চেষ্টা করলে হয়তো কোনো ঝামেলা করবে না।
কিন্তু ঈশান যখনই এসে পরীর পিছনে দাঁড়ালো, মেয়েটা ঈশানের উপস্থিতি টের পেয়ে ওর দিকে ফিরতে ঈশান এগিয়ে আসলো। খবর জড়িয়ে ধরে মেয়েটাকে নিজের সাথে মেশানোর সাথে সাথেই পরী অবাকে চরম সীমানায় পৌঁছে গেল। ধাক্কা মেরে ঈশানকে দূরে সরানোর চেষ্টা করতেও যখন পারল না, তখন ঈশান ওর ঘাড়ের উপর থেকে চুলগুলো সরিয়ে দিয়ে চুমো দিতে গেলে পরী ছিটকে দূরে সরে গেল। তারপর ঈশানের দিকে ফিরে পড়ি হুটহাট করেই কিছু একটা হাতের কাছে পেয়ে সেটা ঈশানের দিকে ছুঁড়ে মারল, যেটা গিয়ে লাগলো ঈশানের বুক বরাবর। ছেলেটা বুঝতে পারলো বুকের অনেকটা ছিলে কিংবা কেটে গেছে। ঈশান কোনো কথা না বলে ওয়াশরুমে গিয়ে দেখলো বুকের বাঁ সাইডে অনেকখানি কেটে গেছে। যদি মেয়েটাকে বিয়ে করার পর থেকে এত বেশি টর্চার সহ্য করতে হচ্ছে, তারপরও এসব চুপ করে মুখ বুজে সবটা সহ্য করে নিয়েছে। ঈশান জানে পরীর এই কষ্টের কাছে ওর কষ্টটুকু সামান্য। পরী রুম থেকে বেরিয়ে যায়। একটু বাদে ঈশান এসে শার্টটা খুলে তারপর বুকটা দেখতে থাকে। একেই কাল গরম স্যুটটা গায়ে পড়ার কারণে অনেকখানি লাল হয়ে আছে, তার উপর আজকে আবার কপাল কেটেছে, রাতে আবার এখন বুকটা কাটলো। ঈশান একটু বাদেই নিচে আসলো। সবাই ব্রেকফাস্ট করছে। ঈশান ওদের সাথে ব্রেকফাস্ট করে একটু বাইরে যাওয়ার কথা বলে পরীর আম্মু কারণ জিজ্ঞেস করলো। ঈশান কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে বলে বাইরে চলে যায়। শেষে ফার্মেসিতে গিয়ে ঈশান বুকটা ড্রেসিং করিয়ে নিল আর কপালের ভালোভাবে ব্যান্ডেজ করে নিয়ে বাসায় আসলো। পরী ডাইনিংয়েই বসেছিল। ঈশান রুমে আসে, ভালো লাগছে না, হয়তো রাতে জ্বর আসবে। এরকম একটা পরিস্থিতিতে শরীরে আঘাতের কারণে জ্বর আসাটাই স্বাভাবিক। কালকে থেকে মেয়েটা হাতের কাছে যা পাচ্ছে তাই দিয়ে আঘাত করে যাচ্ছে। ঈশান শার্টটা খুলে তারপর বুকের ক্ষতটা দেখতে লাগলো। এরই মাঝখানে পরী দরজার সামনে এসে দাঁড়িয়ে ঈশানের এরকম কর্মকাণ্ড দেখতে লাগলো। ঈশান মেয়েটার উপস্থিতি টের পেয়ে শার্ট গায়ে জড়িয়ে নিল আর ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে রইল। রাগের মাথায় মানুষটার গায়ে আঘাত করে ফেলেছে, কাল রাতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কপালের ব্যান্ডেজটা দেখে বোঝা যাচ্ছে ঠিক কতটুকু কেটেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, ছেলেটা কাউকে কিছুই বলল না, আর কেউ এসব দেখে ওকে কিছু জিজ্ঞেসও করলো না। তাতেই পরী বুঝতে পারলো যে ঈশানের আর কোনো অভিযোগ নেই। শেষে যখন ঈশান রুমের মধ্যে থেকে কান্নার আওয়াজ পেল, তাড়াহুড়ো করে ভিতরে এসে দেখলো পরী ফুঁপিয়ে উঠেছে। ঈশানের সামনে বসতে গেলে পরী ওর দিকে তাকাতেই ঈশানের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বলতে লাগলো, পরি বেবি, কি হয়েছে তোমার? কাছে কেন শোনা পাখি? আর কান্না করবারই বা কি আছে? তাহলে নাও, মারো বকো। আর শুনলাম নাকি তোমার আব্বুর লাইসেন্স করা রিভলভার আছে, সেটা দিয়ে না হয় একেবারে শেষ করে দিতে পারো, অন্তত তাতে তোমার যন্ত্রণাটা কিছু হলেও কমবে। ঈশান কথাটা তাচ্ছিল্য করে বলতেই পরী তাড়াহুড়ো করে এগিয়ে আসে। তারপরে ঈশানের শার্টের বোতামটা টেনে ছিঁড়ে ফেললো। বুকের ক্ষত আর কাটা জায়গাটা আর কপালের ব্যান্ডেজে হাত বোলালো। এবার পরী ঈশানের বুকে আলতো করে ঠোঁট ছোঁয়ালো মেয়েটার। ঈশান ওর এরকম কর্মকাণ্ডে হতবাক। বেশ কিছুক্ষণ চুপ করে রইল ছেলেটা। একটু সময় পরী ঈশানের বুকে মাথা টেকিয়ে ফুঁপিয়ে উঠল। ঈশান জড়িয়ে ধরছে না আজকে আর। পরী চুপচাপ বুকের মধ্যে রইল। অনেকটা সময় পর ঈশান পরীর মাথায় হাত রাখলো, চুপচাপ চোখ জোড়া বন্ধ করে রাখলো। ঈশানও কোনো কথা বলছে না। ছেলেটার চুপচাপ পরীকে জড়িয়ে ধরে রেখেছে। পরী আর চুপ করে থাকতে পারল না। ঈশানের বুক থেকে মুখ তুলে ওর চোখে চোখ রেখে বলতে লাগলো, খুব কষ্ট হয়েছে আপনার, তাই না? আমি আর আগের মাথায় এই করে ফেলেছি এমনটা। দেখেন, আপনি যা শাস্তি দেন। না, আমার জান পাখিটাকে আমার শাস্তি দেওয়ার আছে না, আমি তার উপর রাগ করে আছি। আমার জন্য তুমি যে কষ্টটুকু পেয়েছো তার কাছে এটুকু সামান্য বেবি। আমি এতে কিছু মনে করিনি। জানটা দিন শেষে তুমি আমার হয়েছো, সেটা আমার কাছে অনেক বড় পাওয়া। তবে আমার এখনও ভয় হচ্ছে আজ বাদে কাল তুমি আমার থেকে হারিয়ে যাবে না তো পরি? না, কখনো না, কোথাও যাব না, মরে যাব তো। পরী কথাগুলো শেষ হওয়ার আগেই ঈশান ওর ঠোঁটের উপর আলতো করে ঠোঁট ছোঁয়ালো। মেয়েটা চোখ বন্ধ করে নেয়। তারপর ঈশানের চুলগুলো দুহাতে খামচে ধরে। ঈশান পাগলিটাকে কোমরে জড়িয়ে ধরে কিস করায় মন দিল। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।